সেই কবে শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, ভয় আমার পিছু নিয়েছে। আজ যখন বাংলার নাকের ডগা থেকে জঙ্গি ঘাঁটির হদিশ মেলে, তখন একজন নাগরিকের পিছু নেয় সেই ভয়। তাই রোজকার রাজনৈতিক আকচাকচি সেই তৃণমূল, বিজেপি, বামের তরজার থেকে অনেক বড় হয়ে দাঁড়ায় আমাদের নিরাপত্তার প্রশ্নটা। সেই নিয়েই প্রথম প্রশ্ন। বাংলার দোরগোড়ায় নাশকতার কারখানা। আলিপুরদুয়ার সীমান্ত থেকে মাত্র 51 কিলোমিটার দূরে অসমের কোকরাঝড়ে চলত জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প। টার্গেট ছিল পশ্চিমবঙ্গ। কতটা বিপদের মধ্যে রয়েছি আমরা? দ্বিতীয় প্রশ্ন। টার্গেট ছিল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। অসম থেকে এবিটি জঙ্গিরা ধরা পড়ার পর বলছেন গোয়েন্দারা, অগাস্ট মাস থেকে দফায় দফায় পশ্চিমবঙ্গের চিকেন স্নেক দখলের হুমকি দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীরা। বাংলাদেশের ইসলামী মৌলবাদীদের মদতেই কি চলছিল এই নাশকতার ছক? তৃতীয় প্রশ্ন আজ থাকবে, বহরমপুর জেলে হামলা চালিয়ে খাগড়াগড় কাণ্ডে ধৃত জঙ্গিকে ছিনতাইয়ের ছক করছিল আনসারুল্লাহ বাংলা। চলছিল মুর্শিদাবাদে জঙ্গি ঘাঁটি তৈরির পরিকল্পনাও। অসম পুলিশের গ্রেফতারির পর প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। যেখানে আমাদের মুখ্যমন্ত্রী গোয়েন্দা ব্যর্থতার কথা মানছেন, সেখানে কতটা চিন্তার এইসব তথ্য? চতুর্থ প্রশ্ন। বিএসএফকে দিয়ে জঙ্গি ধোকাচ্ছেন সুকান্ত মজুমদার। অনুপ্রবেশকারীদের জন্যই তিনি জিতেছেন। এবার বিস্ফোরক দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী। ভোট ব্যাংকের টানাপোড়েনে কি ক্রমশ পেছনে চলে যাচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্নটা? পঞ্চম প্রশ্ন। শিল্পী বয়কট বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ কুণাল ঘোষের। 14ই আগস্ট যারা রাস্তায় নামেন তাদের সাধুবাদ জানাই, গতকালই বলেছিলেন অভিষেক। আজ কুণাল ঘোষ বললেন, আরজি করের সময় অভিষেক বিষয়টাতে ছিলেনই না, সামলেছি আমরা। বাম আমল হোক কিংবা তৃণমূল আমল, প্রতিবাদ করলেই কেন নামবে শাস্তির খাঁড়া? তবে আজ শুরুতেই দেখাবো বাংলার অদূরে জঙ্গি ঘাঁটি। গ্রাউন্ড জিরো থেকে এবিপি আনন্দের এক্সক্লুসিভ রিপোর্ট। আমরা সেভেন সিস্টারকে বলে দেবো, চায়নাকে বলে দেবো, চিকেন নেক বন্ধ করে দাও। সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। চূড়ান্ত ভারত বিদ্বেষী আবহের মধ্যেই বাংলাদেশে বসে এভাবেই ভারতকে টুকরো করার হুঁশিয়ারি দিচ্ছেন জঙ্গি নেতারা। নিশানা করা হচ্ছে সেভেন সিস্টার্স ও শিলিগুড়ি করিডরকে, যা চিকেন স্নেক বলে পরিচিত। আর এই আবহেই অসমে বাংলাদেশি জঙ্গিদের ঘাঁটিতে পৌঁছল এবিপি আনন্দ। জঙ্গিদের ট্রেনিং ক্যাম্পে প্রথমবার ঢুকলো সংবাদ মাধ্যমের ক্যামেরা। পশ্চিমবঙ্গের ঘাড়ে কার্যত কিভাবে নিঃশ্বাস ফেলছিল বাংলাভাষী জঙ্গিরা, গ্রাউন্ড জিরো থেকে তাই তুলে ধরলো এবিপি আনন্দ। অসমের কোকরাঝাড় থেকে এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্টে উঠে এলো ভয়ঙ্কর তথ্য। পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে 100 কিলোমিটারের মধ্যেই তৈরি হয়েছিল এক প্রকার একটি ক্যাম্প। যে ক্যাম্প থেকেই উদ্ধার হয়েছে একের পর এক আগ্নেয়াস্ত্র, গুলি এবং আইডি তৈরির সরঞ্জাম। যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, আসামের জয়পুর নামাপাড়া অঞ্চলের যে জায়গা, একটি ঘর, যে ঘরটি কিছুদিন আগেই তৈরি করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ওপর থেকে এখানে চাল করা হয়েছে বাঁশ দিয়ে স্ট্রাকচার, এবং এই যে ঘর দেখা যাচ্ছে, যে ঘর ইতিমধ্যে বাইরে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে একটি খাট রয়েছে এবং ফাঁকা জায়গা। ঠিক এখান থেকেই প্রচুর সংখ্যায় গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সপ্তাহ দুয়েকের মধ্যে অসম, বাংলা ও কেরল থেকে জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের 12 জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ধরা হয়েছে 2 জনকে। ধৃত 4 জঙ্গির বাংলার যোগের বিষয়টি উঠে এসেছে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের পাকড়িগুড়ি সীমানা থেকে অসমের কোকরাঝাড়ের নামাপাড়ার দূরত্ব 51 কিলোমিটার। আলিপুরদুয়ার শহর থেকে দূরত্ব 87 কিলোমিটার। এই নামাপাড়াতেই একটি ঘর থেকে সম্প্রতি বিপুল আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। সেই গ্রাউন্ড জিরোতেও পৌঁছে গিয়েছিলাম আমরা। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আলিপুরদুয়ার ঠিক 87 কিলোমিটার, তার কিছুটা দূরেই কোচবিহার। এবং এখানেই কয়েক মাস ধরে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরির কাজ, চলছিল গুলি সংগ্রহের কাজ, আর চলছিল আইডি তৈরির কাজ। এবং শুধুমাত্র আইডি নয়, অত্যাধুনিক আইডি তৈরি করা হচ্ছিল বলে জানা যাচ্ছে আসাম পুলিশ সূত্রে। অসমের নামাপাড়ার কাছে এই নদীর চরকে ব্যবহার করে তৈরি হয়েছিল জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আসামের গৌরাঙ্গ নদীর চরের ওপরে। এই নদীর চর 6 মাসের জন্য থাকে। বাকি 6 মাসে প্রবল বৃষ্টিপাত হলে বা ভুটানে বৃষ্টির পরিমাণ বেশি হলে পুরোপুরি জলমগ্ন থাকে, তখন চর দেখা যায় না। কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই চরকে ব্যবহার করেই দিনের পর দিন চলেছে প্রশিক্ষণ নিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। যেটা অনুমান করা হচ্ছে তদন্তকারীদের তরফে, যে এখানে দাঁড়িয়েই আগ্নেয়াস্ত্র কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে গুলি সঞ্চয় করতে হবে, বা ফাঁকা গুলি
বা ভরাগুলি বা বলা যায় যে আইডির বিভিন্ন যে ব্যবহার, সেই ব্যবহারগুলো এখানে কিন্তু শেখানো হয়েছে। শোষণটা এই যে সামনেরটা, এই যে এটাই নদীর চরের উপরে, নদীর চরের উপরে কাঁচারাই আছে শোষণটা। কি করে বোম ফাটায়? বোম ফাটায় না, এখানে কোনো দুদুল ধরা পড়ে এখানে এনে ফাটায়, এগুলো আমরা শোনা পাই এইটুকুই। মানে কি বোম বোম সম এইটু কিবা কিবি ফুটে এখানে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, অসমের মাটিতে বসে আদতে বাংলার ঘাড়েই নিঃশ্বাস ফেলছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী। এটা একটা স্টেট ইন্টেলিজেন্সের ফেলিওর আছে আমি বলছি। খাগড়াগড়ের থেকে আরম্ভ করে আপনি দেখুন না, বছরে কতগুলো করে এক্সপ্লোশন হয়েছে। এই অ্যামিউনিশন, এই বারুদ টারুদ ওরা কোথা থেকে পাচ্ছে? আমরা দিন ধরে বলে এসছি যে ইলিগাল আর্মস, লোকাল ফায়ার আর্মস এগুলো আসে মুঙ্গের থেকে, কিন্তু আমাদের এখানে তো এখন একটার পর একটা ফ্যাক্টরি ধরা পড়ছে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত সবচেয়ে বড়, আর তাই এমনিতেই ওপার বাংলা অশান্ত হলে এপারে তার প্রভাব সবসময়ই পড়ে। আর এবার অসম পুলিশের হাতে যে জঙ্গি মডিউল ধরা পড়ল, তাদের কার্যকলাপ সামনে আসার পর পশ্চিমবঙ্গবাসীর উদ্বেগ আরও বাড়াই স্বাভাবিক। আবির দত্ত, সৌমিত্র রায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। দেখুন, আমার সহকর্মী আবিরের এই প্রতিবেদন থেকে একটা জিনিস স্পষ্ট, যে যারা ভাবছিলেন জঙ্গি ঘাঁটি অসমে যাক বাবা পশ্চিমবঙ্গ নিরাপদ, তারা সম্পূর্ণ ভুল ভাবছিলেন। দেখা যাচ্ছে ব্যাপারটা মোটেই তা নয়। প্রথমত, এ রাজ্যের আলিপুরদুয়ারের সীমান্ত এলাকা থেকে ওই জঙ্গি ঘাঁটির দূরত্ব মাত্র 51 কিলোমিটার, অর্থাৎ কলকাতা থেকে খাগড়াগড়ের যা দূরত্ব তার থেকে অর্ধেকেরও কম। দ্বিতীয়ত, এই জঙ্গিদের টার্গেট ছিল শিলিগুড়ি করিডোর, মানে আমাদের চিকেন স্নেক। তৃতীয়ত, এখন জানা যাচ্ছে যে শুধু চিকেন স্নেক নয়, এই জঙ্গিদের অন্যতম টার্গেট ছিল বহরমপুর জেল ভেঙে খাগড়াগড়ের জঙ্গিকে জেলমুক্ত করা। চতুর্থত, মুর্শিদাবাদকে কেন্দ্র করে আনসারুল্লাহ বাংলা টিমের একটা বড় ঘাঁটি তৈরি করাই মূল উদ্দেশ্য ছিল এই জঙ্গিদের। ভাবুন একবার। আমি এই পরিপ্রেক্ষিতে যাব ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে। ব্রিগেডিয়ার দাস, এক হচ্ছে বাংলাদেশ উত্তাল হয়েছে মোটামুটি 6 মাস, তার মধ্যে এদেশে এবিটির ঘাঁটি তৈরি হলো, অস্বাভাবিক দ্রুততায় বিপুল আগ্নেয়াস্ত্র মজুত হলো, যার একটা অংশ আসাম পুলিশ উদ্ধার করেছে। কিন্তু বড় নাশকতা যদি এটা আসাম পুলিশের হাতে ধরা না পড়তো, তাহলে তো বড় নাশকতার ঘটনা ইতিমধ্যে ঘটে যেত, এবং সম্ভাবনা সব থেকে বেশি যে সেই নাশকতার ঘটনা এই রাজ্যের বুকে ঘটে যেত। একদম। দেখুন, এই যে আমাদের গোয়েন্দা বিভাগ, মানে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, রাজ্যের গোয়েন্দা বাহিনী, এদের কাজ হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা। একদম। অনেক সময় আমরা এটা পাই, অনেক সময় পাই না, অনেক সময় আবার ভাগ্যের জোরে আমরা বেরিয়ে যাই সিকিউরিটি ফোর্সরা। এইটা একটা সেরকম যে একটা বড় ক্যাচ আসাম এসটিএফ করেছে অপারেশন প্রঘাত বলে, এবং তাদের ইন্টারোগেশন করে জানা হচ্ছে যে এই মানুষটি কি নাম, সাদ রাদি, ইনি পশ্চিমবঙ্গে 10 বছর আগেও এসেছিলেন। এনার মামার বাড়ি, পিসির বাড়ি, দুটো জায়গায় দুটো ভোটার কার্ড। ইনি পাকিস্তানের যে হ্যান্ডলার বলে আইএসআই হ্যান্ডলারের সাথে ভিডিও কনফারেন্স করেছেন, জাসিমউদ্দিন রহমানের সাথে ভিডিও কনফারেন্স করেছেন, রিক্রুটমেন্ট করেছেন। সেই রিক্রুটমেন্ট টিমে নাকি 5-6 জন রোহিঙ্গিয়া ছেলেও ছিল, কক্সবাজার থেকে তুলে এনে, মানে ফিট ছেলে এরকম। এবং এদের মানে পাকিস্তানে নিয়ে গিয়ে ট্রেনিং হবে পিওকেতে, এবং তারপরে নাশকতার ঘটনা হবে। এই পুরো সিস্টেমটা আল কায়দার একটা আছে, আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এরা মানে করে। এবার হচ্ছে যে আমাদের কিন্তু দেখা যাচ্ছে কোথাও যে এখনও সেই ত্রাহি ভাবটা হচ্ছে না, যেগুলো ধরা পড়ার পরেও রাজনৈতিকভাবে তো অনেক উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, সেগুলো আমি ধরলাম না। বাট অনেক সময় দেখছি পুলিশ প্রশাসনের সর্বোচ্চ স্তরও সোজাসুজি বিএসএফ বলে দেওয়া হচ্ছে যে বিএসএফ এর দোষ। আচ্ছা, বিএসএফ এর যদি দোষ হয়, দোষ না, বিএসএফ লোক ঢোকাচ্ছে। এবার বিএসএফ যদি ঢোকায়, আমি মেনে নিলাম, ধরুন তর্কের খাতিরে মেনে নিলাম ঢুকিয়েছে, বিএসএফ ঢোকালে তারপরে তো আপনারা দাঁড়িয়েছেন, তো আপনারা ধরে তাদের এগেনস্টে কেস করছেন না কেন, প্রমাণ করছেন না কেন যে বিএসএফ ধরেছে, এবং বিএসএফের সেই লোকগুলোর সাজা দিক, ফাঁসি দিয়ে দিক, আমরা খুশি হব। কারণ রোজ রোজ না টিভির ক্যামেরায় এই ইউনিফর্ম সার্ভিসকে কালিমা লিপ্ত করা আমাদের ভালো লাগে না। আমি বিএসএফে ছিলাম না, আমি ইন্ডিয়ান আর্মিতে ছিলাম, বাট আমি ওদের সমস্যাটা বুঝি। হ্যাঁ, 1% লোক করতে পারে, বাট এইরকম ব্যাপারটা না যে সবাই মিলে ধরে ধরে দিচ্ছে বা পার করাচ্ছে। অ্যান্ড দিস ইজ নট স্মাগলিং, এটা টেররিজম। এবং এই আল কায়দা যে গ্রুপ, এদের মারাত্মক ক্ষমতা, মানে এই দিস ইজ নট এ শুট আউট যে বিহার থেকে লোক এসে কাউকে মেরে দিল। সব থেকে মডার্ন ওয়েপন্স এরা ব্যবহার করে। আইডি যেটা করবে সেটাতে মানে অনেক অসুবিধা হবে মানুষের, এবং সাধারণ মানুষ তো মরবেই, তারপরে দেখবে রাজনৈতিক নেতারাও ভয় দিন কাটাচ্ছে আর কি। তো একটা বাজে দিনের দিকে পশ্চিমবঙ্গ কিন্তু এগিয়ে যাচ্ছে,
এবং তারা যদি এখন কন্ট্রোল এখন না তো করে, AQIS মানে আল কায়দা হ্যাঁ, ইন্ডিয়ান Indian সাবকন্টিনেন্ট, subcontinent, মানে absolutely. এই স্পেসিফিকেশন অবধি হয়ে গেছে। হ্যাঁ, এই স্পেসিফিকেশন অবধি হয়ে গেছে একদম একদম। অ্যান্ড এই যে 8-10 জনকে ধরা পড়েছে কেরালার থেকে, আপনি যদি এদের ম্যাপটা দেখেন, দুজন ওয়েস্ট বেঙ্গলের ছিল, হ্যাঁ, মনিরুল একদম, বলে। একদম। মনিরুল উত্তর 24 পরগনা মুর্শিদাবাদের এবং দুজন। দক্ষিণ 24 পরগনা থেকে ফান্ড রেজিং করেছে। ঠিক। ওই পুলিশ রিপোর্টে পেয়ে যাবেন আপনি, এখন ইটস অ্যাভেলেবল অন দ্য নেট। এবার কি হচ্ছে, ওরা রিক্রুটমেন্ট কি, ইনফ্যাক্ট কেরল থেকে যাকে অ্যারেস্ট করা হলো সেও মুর্শিদাবাদে 10 বছর থাকতো। অ্যাবসলিউটলি। এবং এদের যদি স্টেজটা দেখেন না, রাজশাহী। স্টেজটা হচ্ছে রিক্রুটমেন্ট, ট্রেনিং, ফান্ড রেজিং, বেশ। অ্যান্ড তারপরে হচ্ছে অ্যাকশন। হ্যাঁ। এবার এদের রিক্রুটমেন্ট হয়ে গেছিল, ট্রেনিং হতে চলছিল, ফান্ড রেজিং হয়ে গেছিল, ভালোভাবে ফান্ড রেজিং হয়ে গেছিল। এবার এরা অ্যাকশন করবার জাস্ট আগে আমরা উই আর ভেরি লাকি যে আমাদের এটা ধরা পড়েছে। এবং আমার মনে হয় এইটা একটা কিন্তু ছোট্ট অংশ, আরও বহু স্লিপার সেল রয়েছে। বহুবার মানে এটা প্রথম ধরা পড়েনি, এর আগে এবিটি আরও 10 বার ধরা পড়েছে। বাট বাংলাদেশ এদের ইন্টেনশন ক্লিয়ার করে দিয়েছে, এদের মুক্ত করে জেল থেকে। এবং এই যে হিজবুত তেহরির, তাদের স্বরাষ্ট্র সেক্রেটারি এখন বাংলাদেশের হিজবুত তেহরিরের প্রতিষ্ঠাতা। মানে হোয়ার এলস ইট ক্যান গো। এবার কি হবে যে মানে একটা ভীষণ, এবং একটা ভালো ইতিবাচক দিক আছে, সামহাও বাংলাদেশ সেনাবাহিনী এখন একটু রাজ ধরবার চেষ্টা করছে। মানে কাল দুদিন ধরে যা সিগন্যালস আমরা দেখেছি, উনি গিয়ে খালেদা জিয়ার বাড়িতে ডিনার করে এসেছেন। তার আগে একটা প্রথম আলোকে ইন্টারভিউ দিয়েছেন। সেনাপ্রধান কোনোদিন ইন্টারভিউ দেন, এটা ফার্স্ট ইন্টারভিউ। এবং সেখানে উনি পরিষ্কার করে বলে দিয়েছেন ভারতবর্ষের সাথে আমাদের সহাবস্থান করতে হবে, একটা কম্পালশন যেটা আছে। এবং যারা চিৎকার চেঁচামেচি করছিল না ইউটিউবে, তারা হঠাৎ গায়েব হয়ে গেছে, ফেসবুক থেকে গায়েব হয়ে গেছে, তারা আর নেই। এই ছেলেগুলো যারা করছিল, সার্জিস আলম, এরা সব এখন আউট। কারণ একটা মেসেজ উনি দিয়েছেন দেশকে, যে কারণ বাংলাদেশের সেনাবাহিনীর একটা রেকর্ড আছে, যখন ওরা অভ্যুত্থান করে দখল করেছিল, দেশ চালিয়েছিল, তাদের কিন্তু দেশ খুব একটা খারাপ চালায়নি, তাদের এক্সপিরিয়েন্স আছে। এবং তারা, আমি তাদের সাথে কাজ করেছি, তারা ডেফিনেটলি বাংলাদেশকে বেশি ভালোবাসে। আর বাকি যারা, কেউ আপনাকেও থ্রেট করছে, কেউ শাড়ি পরাচ্ছে, আবার আমাদের মানে ভাত খেয়ে সেই মিটিংগুলোতে আসছে। তো আমার মনে হয় যে এইটা একটা ইতিবাচক দিক। এবং আমাদের দেশ থেকেও যদি আরেকটু না করে, প্রোঅ্যাক্টিভ না করে, সবাই রাজনীতির বাইরে, আলাদা করে কোঅর্ডিনেশন এবং সমন্বয়ের পাটে আসবো। তার আগে প্রাক্তন গোয়েন্দা কর্তা গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি হচ্ছে যে 10 বছরে সত্যি কিছু কি পাল্টেছে? 10 বছর আগে খাগড়াগড়ে বিস্ফোরণ হওয়াতে আমরা জানতে পারলাম যে জামাতুল মুজাহিদিন, বাংলাদেশি জঙ্গিরা, তারা কত বড় ঘাঁটি আমাদের বর্ধমানে তৈরি করেছিল। 10 বছর পর আমরা জানতে পারছি অসম পুলিশ যখন একের পর এক জঙ্গিদের ধরতে শুরু করলো, যে এ রাজ্যের সীমান্ত থেকে কত কাছে জঙ্গি ঘাঁটি তৈরি হয়েছে এবং তারা একেবারে প্রস্তুতি শুরু করে দিয়েছিল। আমরা বাংলাকে কিভাবে টার্গেট করা হয়েছে, এবিটির এই শাখা প্রশাখা রাজ্য জুড়ে কিভাবে ছড়িয়ে পড়েছে, এইগুলো জানতে পারছি। সবথেকে বড় কথা, আবার বলছি, প্রেক্ষিতটা কি? প্রেক্ষিতটা হলো যে চূড়ান্ত অরাজক অবস্থা এই মুহূর্তের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। সেইখানে কতটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আজকে আমাদের এই রাজ্য দাঁড়িয়ে আছে। দেখুন, আপনাকে একটা ঘটনা বলি। ডিসেম্বর 21, 2022 সালে শিলিগুড়ি থেকে মোহাম্মদ শাকিল এলিয়াস গুড্ডু কুমার, যে একজন ইঞ্জিনিয়ার, বিহারের ইঞ্জিনিয়ার, যাকে রিক্রুট করলো ISI। হি ওয়াজ রিক্রুটেড বাই ISI। ওকে কভার জব দিল শিলিগুড়িতে অটো ড্রাইভার, এবং তাকে ইন্টেলিজেন্স ব্যুরো ধরে। হি ওয়াজ রিক্রুটেড বাই ISI বাট হ্যান্ডেড ওভার টু গুয়াংবো। গুয়াংবো হচ্ছে চাইনিজ ইন্টেলিজেন্স এজেন্সি। গুয়াংবোকে তার ইন্টারোগেশন রিপোর্ট যদি দেখেন, আপনি সমস্ত পিকচারটা পেয়ে যাবেন। এটা কিন্তু অজানা কিছু নয়। এই যে দেখছেন যে এই যে, কারণ এখন দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল। একটা হচ্ছে যে আমরা আগে ISI বলতাম, এখন ISI আর গুয়াংবো এক হয়ে গেছে। নাম্বার 1, কারণ এটা হচ্ছে ওপেন নিয়ে, আপনি এখনও শিলিগুড়িতে গেলে এর ডিটেলসটা পাবেন, কী কী রিভিল করেছে না করেছে। নাম্বার 1। নাম্বার 2, যেটা বললেন খাগড়াগড় ইনসিডেন্ট, খাগড়াগড়ের রেপ্লিকা। সিমিলারলি ওখানে শিমুলিয়া মাদ্রাসা, ওখানে মোকামিনগর মাদ্রাসা, ওখানে ভুলকি, সব লোক একই লোক, একই মোটাস অপারেন্ডি, ইনক্লুডিং বারপেটা। এই যে বারপেটা, ধুবড়ি, ওই জায়গাগুলো, জঙ্গিকে আমি দেখাবো এই অনুষ্ঠানে, শুনুন, এই তিনটে তাকে জেল ব্রেক করে বের করার পরিকল্পনা করেছিল এরা। ওখানে রেডিমেড রয়েছে, যেটা হচ্ছে আসামের যেটা মেন অর্গানাইজেশন, যেটি যে ইউনাইটেড মুসলিম টাইগার ফোরাম, যার সঙ্গে সিমির যোগাযোগ পেয়েছি আমরা আগে। এবং সিমির একজন নামকরা আনসার ওখানে টিচার এখনও আছে, এখন রিটায়ার করেনি। এবং এই জিনিসগুলো অজানা কিছু নয়, এটা আসাম পুলিশও জানে, সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশও জানে এগুলো। কথা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স কাভারেজটা কোথায়,
ইন্টেলিজেন্স কাভারেজটা কোথায়? এই যে আপনি বললেন এখন আনসারুল্লাহ বাংলাটি নামটা চেঞ্জ হচ্ছে, লোকও চেঞ্জ হয়নি, সেম নাম চেঞ্জ হয়ে গেছে। কারণ আনসারুল্লাহ বাংলা টিমের যে ফিলসফি এবং যে অবজেক্টিভ একদম জেএমবির অবজেক্টিভের সঙ্গে মিলে যায়। এরাও সালাফিস্ট, এরাও সালাফিস্ট, এরাও মানে এরাও হাসানুল বালার থিওরি মেনে চলে, এবং এরাও যে ইডিওলজি চলছে সব থেকে হচ্ছে জিহাদি ইডিওলজি, এটা সেই ইডিওলজিটা ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে গেছে। আমি প্রথম অংশে আসি। আপনি যেটা বলছেন যে অর্থাৎ আমরা এতদিন জানতাম চিকেন স্নেকের ওপর চীনের নজর আছে, আপনি বলছেন যে বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীগুলোরও নজর আছে, পাকিস্তানের নজর আছে, মানে প্রত্যেকের টার্গেট আমাদের শিলিগুড়ি করিডোর। যেটা আরাকান সলিডারিটি যে আর্মি, 4টে আর্মি এখন ফাংশন আরাকানে, তারপর 3টে হচ্ছে আইএসআই পেট্রোনাইজড, 3টে আইএসআই। আমি দেখছিলাম 5টা টোটাল ওখানে আরাকানের আছে টেরোরিস্ট অর্গানাইজেশন, 3টে হচ্ছে আইএসআই ফান্ডিং, 3টে আইএসআই ফান্ডিং। সুতরাং বুঝতে পারছেন আমরা কোন ভলকানো। আরেকটা বলি আপনাকে, সেটা হচ্ছে যে মায়ানমারে যে আমাদের এটা আছে, সাউথ ইস্ট এশিয়া যে ফোরামটা তৈরি করেছে চায়না এবং আইএসআই মিলে যে করেছে, যার 12টা মেম্বার, 12টার মধ্যে কেএলও আছে, আমাদের এনডিএপি সংবিধান সিংয়ের গ্রুপও আছে, মণিপুর নাগাল্যান্ড সবাই আছে এরা। এবং এই যে গ্রুপগুলো ভোলাটাইল গ্রুপ চারদিকে যে ছেঁকে ধরেছে, একমাত্র যেটা নেই সেটা হচ্ছে এই কমিউনিস্ট পার্টি, দ্যাট মিনস নাক্সালাইটস বা মাওয়িস্ট, এরা নেই, কারণ এদের সঙ্গে ইডিওলজির সঙ্গে মেলে না, এবং এরাও অ্যান্টি কমিউনিস্ট, র্যাবিড অ্যান্টি কমিউনিস্ট এই ফোরামগুলো। সুতরাং এই যে টোটাল যে আমি দেখছিলাম যে এই যে লোকটির সঙ্গে আব্বাস দেখা করেছে বহরমপুর জেলে, নাম্বার 1 যে মিস্টেকটা করেছে সেটা হচ্ছে এই যে 19 জন কনভিক্ট আমাদের হলো, যেটা কনভিকশন, তাহলে মুর্শিদাবাদে কেন লাগলো? হোয়াই দে আর পুট ইন মুর্শিদাবাদ কারেকশন হোম? কারেকশন হোম কি ছিল না কোথাও অন্য কোনো? এবং ওই আব্বাস যার সঙ্গে দেখা করছে, হি ইজ দ্য স্ট্রং মোটিভেটর অফ জেএমবি। একদম মুর্শিদাবাদে সম্ভবত এইভাবে যে লুকিয়ে থাকার সুবিধা, আমি সেই তত্ত্বে আসবো, কিন্তু তার আগে চিকেন স্নেক। আমি গদাধরবাবুর সূত্র ধরেই বলি যে চিকেন স্নেক কেন এত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে এই অঞ্চলটা হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, এখন বাংলাদেশের ওই মৌলবাদীরা, তাদেরও টার্গেট চিকেন স্নেক। দেখুন, ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। উপরে হুঁশিয়ারি, তলায় তলায় কাজ শুরু। সামরিকগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে আলাদা করার কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশি জঙ্গিরা। একের পর এক জঙ্গি জালে জড়ানোয় তা এখন জলের মতো স্পষ্ট। আব্বাস আলী ও মিনারুল শেখ মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীর 2 সদস্য। বাংলাদেশের নাগরিক যে 7 রাডিকে কেরল থেকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ, সেও বছরের পর বছর বসবাস করত মুর্শিদাবাদেই। আর পুলিশ সূত্রে খবর, এদের সকলেরই নজরে শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক। শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে খুব সংকীর্ণ একটি অংশ ভারতের, এতই সরু যে সেটা দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো, তাই একে বলা হয় চিকেন স্নেক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র এই এলাকা। শিলিগুড়ি, মাথিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেন স্নেকের মধ্যে পড়ে। এই অংশকে শিলিগুড়ি করিডোরও বলা হয়। ভারতের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকা। চীনের সবসময় নজর থাকে এই চিকেন স্নেকের উপর। তার কারণ এই অঞ্চল ভারতের হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। উত্তরবঙ্গের 3 জেলারও একই হাল হবে। আর এখন ভারতকে ক্ষতবিক্ষত করতে উদ্যত বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলোরও নজর এই চিকেন স্নেকের উপর। মূলত যা ইনস্ট্রাকশন বা যা নির্দেশ আসবে, সেই নির্দেশকে বাস্তবায়িত করার জন্য শুধুমাত্র আগ্নেয়াস্ত্র তৈরি করা বা বিস্ফোরককে তৈরি করা বা বিস্ফোরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সেগুলোকে জোগাড় করাই নয়, সেগুলো ব্যবহার করতেও জানতে হবে। সেই জন্যই এই ধরনের নদীর চর ব্যবহার করা হতো, যে নদীর চরে যদি কেউ কারো সন্দেহ হয় গ্রাম থেকে বা পুলিশের তরফ থেকে যেতেও যথেষ্ট বেগ পেতে হবে। তার কারণ দেখাই যাচ্ছে একদিক দিয়ে
যখন ভরা চর অবস্থা রয়েছে এই নদীতে, গৌরাঙ্গ নদীতে, চারিদিক দিয়ে জল, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাতেও যথেষ্ট বেগ পেতে হবে। তাই জন্য এই নির্দিষ্ট জায়গাকেই বেছে নেওয়া হয়েছিল, এবং এই যে জায়গা বেছে নেওয়া হয়েছে শুধুমাত্র এই একটি জায়গা এমনটা মনে করছেন না তদন্তকারীরা। আরও বেশ কয়েকটি জায়গা থাকতে পারে যেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা তারা নিজেদের প্রশিক্ষণ দিনের পর দিন বাড়িয়ে চলেছে। It is very clear from these arrests and the way these modules were being set up that they had been, targeting, they had been set up with a specific ideology of causing disruption in the country, causing terrorist activities. Specific, what we obtained in the input was a specific target of Siliguri corridor, which was mentioned over there. সামরিকগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরকে রক্ষা করতে ভারতও সবসময় তৎপর। এই এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনার ব্যাপক উপস্থিতি রয়েছে। ভারতীয় সেনা এবং বিএসএফ এর অনেকগুলি ইউনিট এই এলাকায় বছরভর মোতায়েন থাকে। বাগডোগরা এবং হাসিমারায় দুটি সুবিশাল বিমান ঘাঁটিও রয়েছে ভারতের। চিকেন নেকের the Indian army is fully aware about the strategic significance of চিকেন নেক, এবং সেই চিকেন নেককে তাদের করার জন্যে যে দিস শুড বি ডান অন প্রায়োরিটি বেসিস। অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। ভারতকে অস্থির করতে এই এলাকাও এখন বাংলাদেশের নজরে, অর্থাৎ সব মিলিয়ে শিরে সংক্রান্তি। আবিদ দত্ত ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, শিরে সংক্রান্তি বলেই সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সমন্বয়। যে সমন্বয় প্রশ্নে আমার রাহুলের কাছে আসতেই হবে। রাহুল, পরশুদিন হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, তিনি প্রেস কনফারেন্স করলেন, তিনি ঘোষণা করলেন যে বাংলাদেশের এই ক্ষমতা বদলের পর বাংলাদেশি 23 জন জঙ্গিকে আসাম ধরতে পেরেছে। আসাম পুলিশ কাদের সাহায্যে ধরল? আসাম পুলিশ সেন্ট্রাল আইবি আর এনআইএর সাহায্যে ধরল। আমি বলছি, পশ্চিমবঙ্গ পুলিশে তোমার কি মনে হয় না যে এখন আরও ক্লোজ কোঅর্ডিনেশনে সেন্ট্রাল আইবি, এনআইএ, বিএসএফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যেখানে যেখানে প্রয়োজন সেখানে ঝাঁপিয়ে পড়ার দরকার? আমি বলছি যে কালকে মুখ্যমন্ত্রী বললেন যে বিএসএফকে, একজন এসপিকে বললেন বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ, দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ, আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। ক্লারিফিকেশন কোন ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেছেন বলেননি, কিন্তু আমি বলছি আমার কৌতূহল যে আমাদের ডিজি রাজীব কুমার অত্যন্ত অভিজ্ঞ এই ক্লোজ কোঅর্ডিনেশনের অপারেশনগুলো, কিছুদিন আগে ছত্তিশগড়ের অপারেশনে একেবারে সক্রিয়ভাবে রাজ্য পুলিশের ইনপুট ছিল। আমি বলছি কোথাও কোঅর্ডিনেশনের অভাব হচ্ছে না তো? আমি বলছি যে বিএসএফ বা দিল্লি পুলিশের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরক্তির উদ্রেক করে এক শ্রেণীর এসপি চলে গেছেন, এটা গুরুত্বপূর্ণ। তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই রকম শিরে সংক্রান্তির সময় সমন্বয়, স্মুথ কোঅর্ডিনেশন আছে। তুমি একদম ঠিক বললে, আমি তোমার কথা সমর্থন করেই বলছি যে এটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন, দেশের ইন্টিগ্রিটি প্রশ্ন, 100বার তাই। কিন্তু কোথাও দাঁড়িয়ে বিপরীত একটা শব্দ আছে ওই সময়। সমন্বয়টা শুধু একতরফা করলে হবে না। তোমাকে আমি ছোট্ট উদাহরণ দিই একটা। ব্রিগেডিয়ার দাস একটু আগে বললেন যাদের ধরা পড়েছিল তাদের মধ্যে রোহিঙ্গা ছিল, কথা শুনলে তো? রোহিঙ্গা কিছুদিন আগে 17 আগস্ট গত বছরে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী উনি হঠাৎ করে বলে বসলেন যে এখানে রোহিঙ্গা যারা আছে তাদের জন্য আবাসনে তাদের থাকার ব্যবস্থা করতে হবে, ফ্ল্যাট দিতে হবে। পরবর্তীকালে সেটা উইথড্র করেছিল ভারত সরকার। কিন্তু তার মানে আজকে সেই রোহিঙ্গারা কোথায় থাকে? মায়ানমারে থাকে। মায়ানমার থেকে কোথা দিয়ে ঢুকবে? নয় আসাম দিয়ে, নয় পশ্চিমবঙ্গ দিয়ে, পেরোতে হবে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপর না দিল্লি যাবে। তাহলে কেন্দ্রীয় সরকার তার মানে জানতো যে দিল্লিতে রোহিঙ্গারা আছে। আজকে দাঁড়িয়ে কোথাও তো আমাদের মনে এই প্রশ্নও আসছে সমন্বয় জায়গায় দাঁড়িয়ে যে এতগুলো বিজেপি শাসিত রাজ্য, সেদিন তো রাজ্য পুলিশ প্রেস কনফারেন্স করে বললো যে দারুণ ইনফরমেশন শেয়ারিং। আমি একদম শেষ করি। তার মানে হরদীপ সিং পুরী যেটা বলেছিলেন সেটা সত্যি বলেছিলেন। সেই সময় দাঁড়িয়ে উনি ট্যাগও করেছিলেন পিএমওকে, তোমাকে দেখিয়ে দিতে পারি, আমার কাছে প্রমাণও আছে। তো সেখানে দাঁড়িয়ে তার মানে সেই রোহিঙ্গারা, কিন্তু আমি তুমি রোহিঙ্গাটা বললে তাই এই রাজ্যের যে রোহিঙ্গা আছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে? তার মানে আমার বক্তব্য সেই রোহিঙ্গারা যাদের আবাসনে ব্যবস্থা করা যায়নি তারা কোথায় গেল আছে? তাদের জন্য কি তাকে কি ওটাকে নিয়ে গিয়ে আবার দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে? তাদেরকে নিয়ে গিয়ে আবার ব্যাক করে দেওয়া হয়েছে? হয়নি। তারা কোথায়? তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েনি তো। তারা আজকে দাঁড়িয়ে অবিজেপি শাসিত রাজ্যগুলোতে ডিস্টার্ব করার জন্য কিছু করছে না তো। আমি সেটাই বলছি, সমন্বয়টা শুধু একদিক দিয়ে আসে না সুমন, সমন্বয়টা দোকান থেকেও আসতে পারে। তো আজকে যা কথা বললেন ব্রিগেডিয়ার দাস, আমার মনে হলো যে বাংলার পুলিশ মানে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এটাই বাকি যে লাঠি পুলিশ পাহারা নিয়ে গিয়ে সীমান্ত পাহারা দেবে।
মানে এটাই বোধহয় রাজ্য পুলিশের কাজ বাকি। কারণ বিএসএফ এর এখানে কোনো ভূমিকা নেই, আমি সবাইকে বলছি না। 100বার বিএসএফ এর বহু মানুষ অ্যাক্টিভ আছেন এবং তার জন্য সীমান্তটা সুরক্ষিত আছে। এটা যেমন সত্যি, এটাও সত্যি হিমন্ত বিশ্ব শর্মা যেখানে দাঁড়িয়ে আসামে ঢুকলো কি করে সে প্রশ্ন তাকে উঠবে। কেন ভেতরে ঢুকে কোকরাঝারে ক্যাম্প চালাচ্ছিল, কার কথায় ঢুকলো, কারা ঢোকালো? আমি রাজস্বীর কাছে একদম, আমি ঠিক যে জায়গা থেকে রাহুলের কাছে গেলাম ঠিক উল্টো জায়গা থেকে যদি রাজস্বীর কাছে যাই, রাহুলের শেষ অংশটা আরেকটু ক্লারিফাই করি রাজস্বী। সেটা হচ্ছে দিল্লি পুলিশ প্রেস কনফারেন্স করে বলল যে মেঘালয় থেকে কলকাতা হয়ে কিছু আর কিছু হচ্ছে বঙ্গাইগাঁও হয়ে তারা ঢুকেছে দিল্লিতে এবং দিল্লি পুলিশ তাদের গ্রেফতার করেছে। বেশ, এই বাংলাদেশিদের ভিড়ের মধ্যে জঙ্গি থাকাও স্বাভাবিক, থাকতেই পারে। মেঘালয় এনডিএ শাসিত রাজ্য এবং প্রেস কনফারেন্স কে করছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ মানে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে, অর্থাৎ অমিত শাহ দফতর। আমি বলছি তারা বলছে সরকার তোমাদের ডবল ইঞ্জিন সরকার, বর্ডারে বিএসএফ, মেঘালয় থেকে তার ভেতরে যদি জঙ্গিরা ঢোকে, বাংলাদেশিরা ঢোকে, তার দায় তো তোমাদের নিতে হবে, তার কারণ মেঘালয় একেবারে পরিষ্কার এনডিএ সরকার। সুমনদা, প্রথম কথা হচ্ছে, লেট মি মেক সামথিং ভেরি ক্লিয়ার, অনুপ্রবেশ ইনফিল্ট্রেশন 2014 সালের পর ভারতবর্ষে আরম্ভ হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ক্যামেরাম্যান, তোমার যে কেউ থাকে টাকিতে যে কোনো বাড়ি, দুর্গাপুজোর মানে ঘাট, ইছামতির ঘাটের পাশে যাদের বাড়ি আছে তাদেরকে পাঠাও। 2012 সালের দশমীর দিনকে কি বিপুল সংখ্যক মানুষ ওই বিসর্জনের টাইমটাতে এপার বাংলায় চলে এসেছিল, এটা ইন্টেলিজেন্স ছেড়ে দাও, ওখানকার লোক বলে দেবে, অপরিচিত লোক। আজকে যে সমন্বয়ের কথা বলেছে, সমন্বয় শুধুমাত্র পুলিশ, কেন্দ্র পুলিশ, রাজ্য পুলিশের মধ্যে হলে হবে না। পাড়ায় পাড়ায় প্রতিটা তৃণমূলের লোক অপরিচিত লোকেদেরকে যদি দেখতে পায়, তারা থানায় গিয়ে কেন খবর দিচ্ছে না? তৃণমূলের লোক শুধু দেখতে পাবে, বিজেপির লোকেরা চোখে কালো চশমা পরে থাকবে। বলছি, আমরা তো আমাদের সাথে গিয়ে বলছি, কিন্তু যারা সরকার চালাচ্ছে পুলিশ তো তাদের কথা শোনে। এখানে দাঁড়িয়ে আজকে এই সমন্বয়, রোহিঙ্গা, দিল্লি রোহিঙ্গার কথা বলা হচ্ছে। দিল্লির রোহিঙ্গা তো সেখানকার কি উত্তরপ্রদেশে রোহিঙ্গা ঢুকছে, কি দিল্লিতে রোহিঙ্গা ঢুকছে, সেখানকার পুলিশ তো রীতিমতো বস্তির ঝুপড়ি ভাঙছে, সেখান থেকে বার করা হচ্ছে দিনের পর দিন। ন্যাশনাল টেলিভিশনে প্রেস কনফারেন্স করে বলছে কোথা থেকে ঢুকেছে, মেঘালয় দিয়ে। মেঘালয় দিয়ে তো আর পৃথিবী শুদ্ধ রোহিঙ্গা এখানে ঢোকেনি। এর আগে তো পশ্চিমবঙ্গে ধরা পড়েছে, ত্রিপুরা থেকে ঢুকেছে। বারুইপুরে যে ট্রাক ভর্তি রোহিঙ্গা করোনা কালে এখানে এসে ঢুকলো, তাবলিগি জামাত, ওই যে থুতু ছেটানোর কথা, ওই যে বিভিন্ন মার্কেটগুলো, যে মার্কাসগুলো তৈরি হয়েছে নদিয়া জেলার মধ্যে, এগুলো কি আজকের কথা? বুদ্ধদেব বাবু বলেননি যে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা? দায় সর্বস্ব তাহলে পরে বিজেপির। আজকে আমরা আছি বলে তো আজকে এগুলোকে এখানে দাঁড়িয়ে আলোচনা হচ্ছে, এই পঞ্চায়েত হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে। আমরা তো এতদিন ধরে সাম্প্রদায়িক তকমা হতো আমাদেরকে যখন আমরা এই কথাগুলো বলতাম। আজকে তো আমাদের কথাগুলো চোখে আঙুল দিয়ে সত্যি দেখাচ্ছে। আজকে প্রতিটা মিডিয়া থেকে আরম্ভ করে ন্যাশনাল, বেঙ্গল, প্রতিটা মানুষ ঘরে ঘরে জানতে পারছে। আমরা তো যেদিন সরকারে ছিলাম না সেদিনও বলেছি, রাহুল বলবে। আমি তার আগে দ্রুত একবার আপনাদের ইতিহাসে নিয়ে যাই। সেটা হচ্ছে 2005 সালে ঠিক যতটা জোরের সঙ্গে রাজস্বী স্টুডিওতে বলল যে এই ভয়ঙ্কর অবস্থা এবং যারা ঢুকছেন তারা মারাত্মক, কি অবস্থা পশ্চিমবঙ্গের, আমরা আছি বলে এই কথা তুলছে, এই ভয়েস তো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। 2005 সালের 4 আগস্ট এই চ্যানেলকে, এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন, বলেছিলেন, লক্ষ্য করুন মানে কি হুবহু শব্দবন্ধটা, মুডটা প্রায় আজকে রাজ্য বিজেপির সঙ্গে মিলে যাবে। তিনি বলছেন, আচ্ছা সেই দিনই কিন্তু স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় তার নোটিশ খারিজ করে দেয়, হাতের কাগজ ছুঁড়ে তিনি ওয়েলে নেবে প্রতিবাদ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলার একটা ইস্যু তুলতে গেছিলাম, যে ইস্যুটা বাংলার মানুষকে খুব ভাবাচ্ছে। আগামী দিনে বাংলার মানুষ বাংলায় থাকতে পারবে কিনা এই সন্দেহ দেখা দিচ্ছে। অনুপ্রবেশ ইস্যুটাকে রাজ্যপাল পশ্চিমবাংলায় বলছে এটা টাইম বোমের মতো। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সব বলছে বাংলার অনুপ্রবেশ এমনভাবে হয়ে গেছে যে বাংলার ছাত্র যৌবন, বাংলার মানুষের বাঁচার জায়গা নেই। মানে একেবারে হুবহু যেভাবে আজকে বিরোধীরা বলেন সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজস্বী বলছিল না যে কেউ এর আগে, বিজেপির আগে কেউ ইস্যুটা তোলেনি। 2005-এ কিন্তু 4 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, আগাগোড়া তুলেছিলেন। তখন পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা 1। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখব। বাংলার একটা ইস্যু তুলতে গিয়েছিলাম, যে ইস্যুটা বাংলায় মানুষকে খুব ভাবাচ্ছে। আগামী দিন বাংলার মানুষ বাংলায় থাকতে পারবে কিনা এই সন্দেহ দেখা দিয়েছে। অনুপ্রবেশ ইস্যুটাকে
রাজ্যপাল পশ্চিমবাংলায় বলছে এটা টাইম বোমের মতো। হোম মিনিস্টার থেকে শুরু করে সব বলছে পশ্চিমবাংলা অনুপ্রবেশ এমনভাবে হয়ে গেছে যে বাংলার ছাত্র যৌবন বাংলার মানুষের বাঁচার জায়গা নেই। কিন্তু রাহুল, এই ভূমিকা কি আজকের শাসক দলের পাওয়া যায়? 2005 সাল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ বলছে, এটা এনডিএর কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, বিজেপি মূল বড় দাদা। বাপরে বাপ, আমি বলি প্রথম কথা, যে অবস্থান তখন ছিল আজকেও দাঁড়িয়ে বলছে ওই প্রশ্ন দাদা বোনকে স্বীকার করেছে, এত বছর পরে দাদা বোনকে স্বীকার করেছে। বাবা মাঝে ভেবেছিলাম দাদা বোনকে আচ্ছা আবার সামনের বছর না এই বছর ভাইফোঁটা আসবে, তখন আবার আমরা এই আলোচনা করব। আজকে দাঁড়িয়েও আমরা বলছি অনুপ্রবেশ হচ্ছে কেন? আমি বলতে চাই বিএসএফ নিয়ে দেখো এত ঢক্কানিনাদ করে বর্ডার সিকিউরিটি ডেভেলপমেন্ট নাম হলো, এত ঢক্কানিনাদ করে শুনলাম নাকি সিসিটিভি হবে, লাইট হবে, আউটপোস্ট গুলোর দূরত্ব কমানো হবে, এত কথা বলা হলো, এত কথা শুনলাম, সেই 50 কিলোমিটারের গল্প শুনলাম, ডিজিটাল মনিটরিং শুনলাম, কোথায় সেগুলো হলো? আপনারা জমি দিয়েছেন? আর ভাই আপনারা রাজ্য সরকার জমি দিয়েছে কত কিলোমিটার অবধি? কেন আপনি যাও 2011 সঙ্গে তো আছে জমি। আচ্ছা আপনি আমরা জমি দিই, বাংলায় অরক্ষিত আছে, আসামে তো অরক্ষিত নেই, ত্রিপুরায় তো অরক্ষিত নেই, মেঘালয় তো নেই, সেখানে জমি ঢুকছে কি করে? উত্তরপ্রদেশ ঢুকিয়ে কি করে? অদ্ভুত কথাবার্তা। আজকে যারা বিজেপি শাসিত রাজ্য তার কি কোলে করে নিয়ে ঢোকাচ্ছ? ভাই বিজেপি শাসিত রাজ্য যদি কোলে করে নিয়ে ঢোকায় তাহলে বিজেপি শাসিত রাজ্যের হেমন্ত বিশ্ব শর্মা ধরছে কি করে? ঘুরবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরছে? আপনার ফিরোজ বাবু বিজেপি নেতা ওখানে কথা বলছে, ফিরোজ বাবু কি বলছে? আচ্ছা আপনি লক্ষ্য করুন, এটা আপনাদের স্মৃতিতে ধরে রাখুন, দুপক্ষের যুক্তি, কিন্তু এই দুপক্ষের যুক্তির মাঝখান দিয়ে কোথাও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কি? আমি আসবো ঠিক এই প্রশ্নে শতরূপের কাছে, কিন্তু তার আগে দেখাবো যে এই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা তারা মুর্শিদাবাদে প্রধান টার্গেট করেছিল এই যাকে ধরা হয়েছে নূর ইসলাম। খাগড়াগড়ের আগে সেই শিমুলিয়া মাদ্রাসা বারবার শিরোনামে তখন আসতো, সেইখানে তার ট্রেনিং নেয়া। দেখুন, অসম পুলিশের অপারেশন প্রঘাতে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক জঙ্গিকে। এখনো অবধি ধৃত 12 জনের মধ্যে 2 জনকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছে অসম পুলিশ। এমনকি কেরল থেকে যাকে গ্রেফতার করা হয়েছে সেই বাংলাদেশি নাগরিক সাদ রাডিরও বাড়ি মুর্শিদাবাদেই, অর্থাৎ উদ্বেগ আশঙ্কা পশ্চিমবঙ্গেও। এই পরিস্থিতিতে অসমে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে পৌঁছেছে এবিপি আনন্দ। উঠে আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মজুত রাখা হচ্ছিল, আর মজুত রাখার পেছনে প্রধান মাথা রয়েছে বর্ধমান খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত। জেল থেকে বসেই শুরু হয়েছিল প্ল্যানিং, জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকেরা। অর্থাৎ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ কিংবা জেএমবির সঙ্গে বর্তমান বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাদেশ টিমের সম্পর্ক অত্যন্ত জোরালো। সূত্রের খবর, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি যে আব্বাস আলীকে গ্রেফতার করে অসম পুলিশের এসটিএফ, সেই আব্বাস যখন পক্সো মামলায় বহরমপুর জেলে বন্দী ছিল সেই সময় জেলে তার সঙ্গে আলাপ হয় খাগড়াগড় কাণ্ডে ধৃত জঙ্গি সাদিক সুমন ওরফে তারিকুল ইসলামের। আর তখনই সাদিককে জেল থেকে বের করার ছক কষছিল এবিটির জঙ্গিরা। জেল ভেঙে তাকে মুক্ত করার পরিকল্পনা ছিল তাদের। অসমে মূল প্রশিক্ষণ শিবির তৈরি করলেও সূত্রের দাবি ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে ছোটখাটো স্যাটেলাইট শিবির তৈরির ছক কষেছিল। बीएसएफ को बदनाम करने का, जो सीमाओं पे रह करके सीमा की सुरक्षा करता है, उसको बदनाम करने की एक साजिश है। पूरा बंगाल नहीं पूरा देश जानता है कि ममता बनर्जी ने रोहिंग्या को बांग्लादेशी घुसपैठियों के लिए रेड कार्पेट, जिसको कहते हैं स्वागत के लिए, ये वोट बैंक की राजनीति करती है। বিশেষজ্ঞদের মতে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে থাকা অত্যন্ত বিপজ্জনক। তার কারণ এবিটির বহু জঙ্গি আগে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সঙ্গে যুক্ত ছিল, আর জেএমবি হলো সেই সংগঠন যাদের জঙ্গিরা সেই 2014 সালেই নাশকতার ছক নিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। বর্ধমানে বাড়ি ভাড়া নিয়ে সেখানে বিস্ফোরক বানাচ্ছিল। খাগড়াগড়ে ভয়াবহ বিস্ফোরণে সেই চক্রান্ত ফাঁস হয়ে যায়। এরপর বাংলাদেশে হাসিনা সরকার তৎপর হতেই জেএমবির জঙ্গিরা নাম লেখায় আনসারুল্লাহ বাংলা টিমে, আর এবার তারা ঘাঁটি কাটছে এই রাজ্যে। এবিটির ধৃত 12 জন জঙ্গির অন্যতম নূর ইসলাম মণ্ডল। তার বাড়ি অসমের কোকরাঝাড়ে হলেও পুলিশ সূত্রে দাবি খাগড়াগড় কাণ্ডের আগে নূর ইসলাম কুখ্যাত শিমুলিয়া মাদ্রাসায় ট্রেনিং পর্যন্ত নিয়েছিল। এমনকি তার অবাধ যাতায়াত ছিল আলিপুর দুয়ারের ফালাকাটাতেও।
অপারেশন প্রঘাতে ধৃত নূর ইসলাম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা জানতে পারছেন যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আসামের বরপেটার এই জায়গা থেকেই প্রায় 207 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের ফালাকাটাতে একবার নয় কমপক্ষে 2 থেকে 3 বার বিভিন্ন বাড়িতে দাওয়াতের নামে হয়েছিল বৈঠকে উপস্থিত ছিল আনসারুল্লাহ বাংলা টিমের আরো বেশ কয়েকজন সদস্য। কি পরিকল্পনা তাদের হয়েছিল জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। টেরর গ্রুপস চেঞ্জ করতে থাকে, যে যেমন সুবিধে পাচ্ছে, কি সুবিধে পাচ্ছে, কত টাকা পয়সা পাচ্ছে, কত ফ্যাসিলিটিস পাচ্ছে, সেরকমভাবে ওরা নিজের মতনই অ্যাডজাস্ট করে। ধরা পড়েছে হাতে গোনা কয়েকজন জঙ্গি, কিন্তু আর কারা গা ঢাকা দিয়ে রয়েছে? আমাদের আশেপাশেই কি লুকিয়ে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা? আবির দত্ত, সন্দীপ সরকার, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। দেখুন, দোষারোপের খেলা ভারী মজার। তার কারণ একদল কেন্দ্র বলবে যে জঙ্গি এবং অনুপ্রবেশকারীরা ঢুকছে, তার কারণ কাঁটাতারের বেড়া নেই। কেন কাঁটাতারের বেড়া নেই? তার কারণ রাজ্য জমি জোগাড় করে দিচ্ছে না। রাজ্য বলবে যে বিএসএফের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া, বিএসএফ তা পাচ্ছে না, গোলে লোক ঢুকে পড়ছে। আচ্ছা, কালকে আরেক ধাপ এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বললেন বিএসএফ লোক ঢোকাচ্ছে, কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট, মানে পরিকল্পনা করে এ রাজ্যে লোক ঢোকানো হচ্ছে। মারাত্মক অভিযোগ। আমি বলছি ঠিক শতরূপ এইখানে আসবো যে ভোট ব্যাংক সুনিশ্চিত করার রাজনীতি না, গিরিরাজ খানিকক্ষণ আগে বলছিলেন, একদল হিন্দু ভোট ব্যাংক সুনিশ্চিত করছে, আরেক দল মুসলিম ভোট ব্যাংক সুনিশ্চিত করছে। মাঝখান থেকে দেশের নিরাপত্তা এবং রাজ্যের নিরাপত্তা এই আকচাকচির মধ্যে চাপা পড়ে যাচ্ছে এবং বছরের পর বছর ঠিক এইমাত্র স্টুডিওতে যে তরজাটা হলো সেটা চলছে, কিন্তু কোনো সলিউশন বেরোচ্ছে না। এক্স্যাক্টলি সুমনদা, মানে বিএসএফ এর সমালোচনা করলে কারোর মনে হবে যে এটা দেশদ্রোহিতা, রাজ্যের পুলিশের সমালোচনা করলে কারোর মনে হবে এটা হচ্ছে বাঙালি বিদ্বেষ। সুতরাং এর মাঝখান থেকে সত্যিটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। তবে আমার ভালো লাগলো যে সত্যিটাকে ঘপ করে টুটি ধরে টেনে আনলো রাজশ্রী লাহিড়ী। মানে অনেকদিন পরে একটা সত্যি কথা বললো যে অনুপ্রবেশ 2014 পরে শুরু হয়নি। একদম ঠিক কথা। 2014 আগে যখন অনুপ্রবেশ হতো তখন কি বিজেপি নেতারা বলতেন যে এই অনুপ্রবেশের পেছনে কেন্দ্রের কংগ্রেস সরকারের কোনো ব্যর্থতা নেই? বলতেন না তো। তাহলে তখন যদি দায় তখনকার সরকারের হয়ে থাকে, এখনকার সরকারের একটা দায় রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের কথাটায় আসি। দেখো, একজনও যদি বেআইনিভাবে বর্ডার পার করে ঢোকে তাহলে সেখানে বিএসএফের একটা ব্যর্থতা আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ফালতু গলাবাজি করে এটাকে অস্বীকার করা যাবে না। বাট হ্যাভিং সেড দ্যাট, এটাও সত্যি 100টার মধ্যে 2টো ক্ষেত্রে যদি বিএসএফ ব্যর্থও হয় তাহলে বাকি 98টা ক্ষেত্রে বিএসএফ সফল হচ্ছে বলেই আমরা এখনও অবধি বেঁচে পড়তে আছি, নাহলে আমাদের দেশটা বহুকাল আগে শ্মশান কবরস্থান হয়ে যেত। অতএব কোনো নির্বাচিত জনপ্রতিনিধির এই কথা বলা যে বিএসএফ ইচ্ছে করে লোক ঢোকাচ্ছে, এইটা বলাটা একটা সামাজিক রাজনৈতিক অপরাধ। এইটা করে মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে এই দেশ এত কিছু দিয়েছে, এত দায়িত্বশীল একটা চেয়ারে উনি আছেন, উনি কারোর এটা ভালো করছেন। এটা অত্যন্ত অন্যায় কথা উনি বলেছেন বলে আমাদের দল এটা মনে করে। ডেফিনেটলি যেখানে বিএসএফের কোনো খামতি থাকলে, রাজ্যের পুলিশের খামতি থাকলে সেগুলো যদি বলো একটা সরকার, কেন্দ্রের সরকার 10 বছর ক্ষমতায় আছে, রাজ্যের সরকার 13 বছর ক্ষমতায় রয়েছে। অতএব এগুলো আলোচনা করে কোথায় কোথায় গ্যাপ হচ্ছে সেগুলো মেটাতে হবে। যদি কাঁটাতারের কোথাও সমস্যা থেকে থাকে, জমি নেই, সেই সমস্যা মেটাতে হবে। কিন্তু এইভাবে বলে দেওয়া যে বিএসএফ ইচ্ছে করে লোক ঢোকাচ্ছে, এইটা কোনো সুস্থ রাজনীতিবিদের কথা বলে আমরা মনে করি না। এবং তার পাশাপাশি যেখানে কাঁটাতার আছে, ত্রিপুরা, মেঘালয়, আসাম, ত্রিপুরা মেঘালয় কিছু জায়গায় কাঁটাতার নেই, সেটা অমিত শাহ দপ্তরই পার্লামেন্টে বলেছিলেন। 4% মোট জায়গায় কাঁটাতার নেই। অতএব সমস্যাটা খালি বাংলার সমস্যা নয়। আবার মনে করো যে বোম্বেতে টেরর অ্যাটাক হয়েছিল, বোম্বেতে যে টেরর অ্যাটাক হয়েছিল, সমুদ্র পার করে জঙ্গিরা এসেছিল, সমুদ্রের মাঝখানে তো কাঁটাতার থাকতো না। টাকির কথা বললো, ইছামতি নদীতে আর কাঁটাতার থাকবে না। সুতরাং এইগুলো নিশ্চয়ই কিছু কারণ, কিন্তু এগুলো অ্যাবসলিউট কারণ নয়। আমি যে কথাটা বলছি, দেখো সুমন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে বিরোধী হতে পারি, কিন্তু আমি এটা কখনোই 4টে হাততালি পাওয়ার স্বার্থে কথা বলবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে জঙ্গি ঢোকান ভারতবর্ষে, উনি খুশি হবেন ভারতে কালকে টেরর অ্যাটাক হলে। আমি এটা মনে করি না। কিন্তু তৃণমূলের মতো একটা দলের সমস্যাটা হচ্ছে এরা কোনো অগ্রপশ্চাৎ বিবেচনা করে না। ধরো খাগড়াগড়ে যে বিস্ফোরণটা হলো, খাগড়াগড়ে কিন্তু বিস্ফোরণটা যেখানে হলো, স্লিপার সেল চলছিল, সেটা তৃণমূলের পার্টি অফিসের দোতলা। এবং বিস্ফোরণটা হওয়ার পরে বর্ধমানের এসপি বলে দিল যে এটা সিলিন্ডার ব্লাস্ট থেকে বিস্ফোরণ। কেন? সে জানে তৃণমূলের পার্টি অফিসে কোনো উল্টোপাল্টা ঘটনা ঘটে থাকলে আমার প্রথম কাজ হচ্ছে সেটাকে আড়াল করা। সে জানেও না যে আমি এইটা করতে গিয়ে সন্ত্রাসবাদকে আড়াল করছি, লস্করকে আড়াল করছি। দ্বিতীয় কথা আমি বলছি, আমার একটা রাজনৈতিক দল আছে, আমি চাই উর্দুভাষী মানুষের মধ্যে আমার দলের বক্তব্য নিয়ে যেতে একটা খবরের কাগজ পেলে আমার ভালো হয়। কী করলো কোত্তারা লোক, ইমরান তাকে ধরে পার্লামেন্টের এমপি করে পাঠিয়ে দিল। বাংলাদেশে তারপর মিছিল হলো যে এই লোকটা সিমির জঙ্গি, তাকে ভারতের পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় এমপি করে পাঠিয়েছেন। এই যে শর্ট সাইটেডনেস, আমার এখনকার লাভটা আমি বুঝে নিলাম, অগ্রপশ্চাৎ আমার দেখার দরকার নেই। আমি যে সময়, আমি যে সময়টা মাঝখানে গেছে, আমি খালি সেইটুকু সময় তোমার
থেকে বাড়তি চাইছি। ধরো খড়দায় তোমরা এই বিধে দেখালে কদিন আগে যখন বাই ইলেকশন হলো, ছাপ্পা দিতে ঢুকেছে বুথে, ধরা পড়েছে, দেখা গেছে সে বাংলাদেশ থেকে এসছে। এবং আমি বলছি যে মালদায় তোমরা কদিন আগে খবর দেখালে পঞ্চায়েতের প্রধান হয়েছে বাংলাদেশ থেকে আসা বেআইনি নাগরিক। তোমরা গতকাল খবরে দেখাচ্ছিলে, এখন ইনফ্যাক্ট প্যাকেজে দেখালে পশ্চিমবাংলার জেলে বসে যারা গ্রেপ্তার হয়েছে তারা জেলে বসে টেরর নেটওয়ার্ক চালাচ্ছে, রিক্রুটমেন্ট চালাচ্ছে। আজকে জেলের মধ্যে বসে যদি টেরর নেটওয়ার্ক চলে, সেটা বিএসএফ এর দোষ, সেটা রাজ্যের কারা দপ্তরের নজরদারির মধ্যে আসার কথা নয়। সুতরাং এইগুলো করে না মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো হাততালি পেতে পারেন, কিন্তু যে দেশ আপনাকে এত কিছু দিয়েছে, আপনারও সেই দেশের প্রতি কিছু দায়বদ্ধতা আছে, এগুলো আপনাকে মানায় না। আমি রাজশাহীর কাছে আসবো, তার আগে একবার মুশকিলটা হচ্ছে বাবা, দেখো এটা পলিটিক্যাল কথা নয়, আমার কথা হচ্ছে রাজনৈতিকভাবে আমি আক্রমণ করতেই পারি। সমস্যা হচ্ছে সমস্যাটা যেমন শত্রুপের তেমন রাজস্বী তেমন আমার সমাজ সমস্যা। একদম প্রবলেমটা এখন হচ্ছে যে এটাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করতেই পারি, কিন্তু এখানে দাঁড়িয়ে উল্টো দিকে যে সারা ভারতবর্ষে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে সেটা কিন্তু সতর্ক একবার বললো না, বলার চেষ্টাও করলাম না। আমি জানি না কেন বললো না। উত্তরপ্রদেশ বলো, দিল্লি বলো, মেঘালয় বলো, আসাম বলো, প্রতি জায়গায় হচ্ছে কি করে, খালি পশ্চিমবঙ্গ হচ্ছে। বললাম তো সেটা রাজনৈতিক। আমি সেই দলটা করি যেখানে আমার প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী একটা ভোটের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারটা ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এসেছিলেন। তো রাজনৈতিক কাচকাচানির মধ্যে সেই লোকটা, যে লোকটা ৭১-এর যুদ্ধের সময় পরিষ্কার উঠে দাঁড়িয়ে কমপ্লিট অপোজিশন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে সমর্থন দেবে পাকিস্তানের ইস্যুতে দুর্গা বলে সম্বোধন করেছিলেন, আমি সেই দলটা করি। তাই আমার কখনোই থাকবে না, আমার দল আমাকে শেখাবে না যে রাজনৈতিক কাচকাচানির জন্য করার। আমরা চাইছি এর একটা পার্মানেন্ট সলিউশন হোক। আজকে দাঁড়িয়ে শারজিল ইমাম যখন প্রথম 2020 সালে চিকেন নেক করিডোরকে কাট অফ করে দেওয়ার কথা বলেছিল, তাহলে সেই একই সুর, তাহলে কাজ তাহলে তখন থেকেই তলায় তলায় হয়েছে। যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, তাহলে সেখানে দাঁড়িয়ে এ রাজ্যের কোন রকম কোন অ্যাকশন নেওয়া হয়েছে? জাল পাসপোর্ট শিলিগুড়িতে পাওয়া গিয়েছে, রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল ক্যালিফোর্নিয়াম, কি ভয়ঙ্কর জিনিস একটা, সেটা তৃণমূলের নেতার বাড়ির থেকে উদ্ধার হচ্ছে। এই যে ভয়ঙ্কর জিনিসগুলো, এগুলো আলোচনা করলে সেটা রাজনীতি হয়ে যাবে। অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ যেহেতু উঠলোই, ওনার একটা কথা মনে পড়ছে। উনি বলেছিলেন যে আমরা আমাদের বন্ধু বাঁচতে পারি, প্রতিবেশী বাঁচতে পারি না। অতএব আমাদের কেন্দ্রের সরকারকেও কিন্তু এটা মাথায় রেখে আজকে ফরেন পলিসি এবং ন্যাশনাল পলিসি, সিকিউরিটি পলিসি ঠিক করতে হবে। দ্বিতীয় কথা, রাজস্বীরা সেই দল থেকে আসে যে দলের অটল বিহারী বাজপেয়ী একটা ভোটে হেরে গেছিলেন, তবু কাউকে অন্য দল থেকে ভাঙিয়ে সরকার বাঁচাননি, এবং সেই দলই পরবর্তীকালে গোয়াতে দুটো এমএলএ জিতে গোটা অন্য অপোজিশনকে কিনে নিয়ে গোয়ায় গভর্নমেন্ট বানানো। একটু আগে কি বললেন যে চাইনিজ গোয়েন্দা সংস্থা ফান্ডিং করছে, কিন্তু এরা হচ্ছে অ্যান্টি কমিউনিস্ট। আজকে এখানে দাঁড়িয়ে যখন কমিউনিস্ট পার্টির নেতারা যখন চায়নাতে যাচ্ছে কথা বলতে, একটা কথা বলতে তিনজনকেই অফ করলাম, কিন্তু আমি বিশ্বনাথের কাছে যাবো। তার আগে এই যে তরজাই দায় ঠেলাঠেলি, আজকে এর একটা নতুন এপিসোড, সেটা সুকান্ত মজুমদার বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বললেন কল্যাণ দা, সুকান্ত দা কি উত্তর দিলেন দেখাবো। চার্জেকে নর্থ ইস্টের মন্ত্রীকে সুকান্ত মজুমদার, তাহলে সুকান্ত মজুমদার এগুলো করাচ্ছে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। অনুপ্রবেশ নিয়ে 24 ঘন্টা আগেই বিস্ফোরক দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ, এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। আর এবার অনুপ্রবেশের জন্য কে দায়ী, মোদী সরকার না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তা নিয়ে বিজেপি তৃণমূলের লড়াইয়ের মধ্যে নতুন তত্ত্ব শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। চার্জেকে নর্থ ইস্টের মন্ত্রীকে সুকান্ত মজুমদার, তাহলে সুকান্ত মজুমদার এগুলো করাচ্ছে। মেঘালয়ের থেকে দিয়ে বর্ডার থেকে দিয়ে বিএসএফকে দিয়ে ছাড়িয়ে এটা উনি করাচ্ছেন এগুলো সমস্ত জঙ্গি আনছে ওরা। আর সুকান্ত তো জিতলই তো, 10,000 ওই ভোটে জিতলই তো ওই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য, ও জিতলই তো। তাই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এখন আবার বলেছেন যে আমি নাকি উত্তর পূর্বের মন্ত্রী হয়ে লোক ঢুকিয়েছি, অনুপ্রবেশ করিয়েছি এবং সেই ভোটে নাকি জিতেছি। অথচ আমি ভোটে জিতেছি আগে, তারপরে আমি মন্ত্রী হয়েছি। তো ক্রোনোলজি সম্পর্কেও আইডিয়া নেই। বাংলাদেশের সঙ্গে যে কতগুলো রাজ্যের সীমান্ত রয়েছে তার মধ্যে মেঘালয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার, অসম ত্রিপুরায় বিজেপি সরকার, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার।
এই অবস্থায় অনুপ্রবেশ প্রসঙ্গে একযোগে তৃণমূল ও বিজেপিকে দায়ী করছে কংগ্রেস। আজ যখন তার রাজ্যে তার বিরুদ্ধে আঙ্গুল উঠছে, তখন তো কাউকে বলির বকরা বানাতে হবে। এই খেলা চলবে, অনেকবার এসব করেছে। আবার দিদি যখন বিজেপির সরকারের মন্ত্রী ছিল, তখন দিদিকে তার অনুপ্রবেশ নিয়ে কিছু বলতে না। আজ দোষ দিয়ে লাভ কি দিদি? দোষ দিতে গেলে নিজের দিকে আপনার 4টে আঙ্গুল উঠবে, এটা মাথায় রাখবেন। এদিকে জঙ্গি তৎপরতার আবহেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশ সূত্রে দাবি, ধৃত মনোজ গুপ্ত আর সমরেশ বিশ্বাসের হয়ে কাজ করত চাকদা থেকে ধৃত ধীরেন ঘোষ। তদন্তকারীদের দাবি, গত 5 বছরে শুধুমাত্র কলকাতাতেই অন্তত 3000 জাল পাসপোর্ট তৈরি করা হয়েছে। চক্রের অন্যতম পাণ্ডা ধীরেন ঘোষের ইতালি কানেকশন কাজে লাগিয়ে জালিয়াতির জাল বিস্তার করা হয়েছিল আন্তর্জাতিক স্তরে। মনোজ গুপ্ত ট্যুরস ও ট্রাভেলসের ব্যবসাকে কাজে লাগিয়ে অনুপ্রবেশকারীদের পাঠানো হয় ইউরোপে। ভিসা তৈরিতে বিশেষ ভূমিকা ছিল ধীরেনের। শুক্রবার জালিয়াতি কাণ্ডের প্রতিবাদে আনন্দপুরে পাসপোর্ট অফিসে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এই পাসপোর্ট জালিয়াতিতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই উভয়ভাবেই দায়ী। এরা কেউই নিজের দায়িত্বকে এড়িয়ে যেতে পারে না। বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকছে, রাজ্যে ভুয়ো নথি তৈরি করছে, আসল পাসপোর্টও তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু কেন্দ্র কিংবা রাজ্য কেউই দায় নিতে চাইছে না। এভাবে আর কতদিন চলবে? বিজেন্দ্র সিংহ, সুকান্ত মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সীমান্তবর্তী রাজ্য হিসেবে সবথেকে বেশি সতর্কতার প্রয়োজন পশ্চিমবঙ্গের। কেন? 2200 কিলোমিটারেরও বেশি সীমান্ত জুড়ে হচ্ছে বাংলাদেশ। এবং লক্ষ্য করুন যে গত 1 বছরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো প্যান, এমনকি অর্ডিন্যান্স ফ্যাক্টরির যে ভুয়ো নথিপত্রের মামলা, সেখানেও দেখা যাচ্ছে যে যারা প্রধান অভিযুক্ত তারা এই ভুয়ো নথিপত্র করেছে পশ্চিমবঙ্গ থেকে। গতকাল একটা ইডি রেড হলো, সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্টের মামলায়, সেটার কানেকশন অবধি পশ্চিমবঙ্গ থেকে পাওয়া গেল। ঠিক এই প্রেক্ষিতে কালকে একাধিক গুরুত্বপূর্ণ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিএসএফ নিয়ে তো এতক্ষণ আলোচনা হলো, পাশাপাশি ডিআইবির লোকেরা, মুখ্যমন্ত্রী বলছেন কোনো ইনফরমেশন রাখে না, খবর দেয় না, খবর পায় না তো বটেই, খবর দেয় না, অনৈতিক কাজ করে। কতটা অশনি সংকেত? দেখুন সুমনদা, আমি খুব পরিষ্কার করে বলতে চাইছি, 15 মাস পরে বিধানসভা নির্বাচন আছে পশ্চিমবাংলায়। এই 15 মাসের মধ্যে আপনি শুধুমাত্র রাজনৈতিক তরজা দেখতে পাবেন। আপনি কিন্তু বাস্তবের মাটিতে খুব কংক্রিট কোনো উদ্যোগ আমি বিশ্বাস করি না যে এই রাজনৈতিক সদিচ্ছা এই রাজ্য সরকার বা কেন্দ্রীয় স্তর থেকে আসবে। এই রাজনৈতিক দ্বন্দ্বটা কিন্তু চলতেই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব পরিষ্কার, উনি জানেন যে বিজেপির আসল শক্তিটা হলো অনুপ্রবেশ ইস্যু। ফলে অনুপ্রবেশের ইস্যুটা আননোন তার কাছে। এর আগে দুর্নীতির ইস্যু এসছে, বারবার দেখা গেছে দুর্নীতি ইস্যু বিজেপি কাজে লাগাতে পারেনি। কিন্তু অনুপ্রবেশের ইস্যু কোন লেভেলে খেলবে, রাজনৈতিকভাবে কী প্রভাব পড়বে, খুব আননোন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই একদম তেড়ে মেরেছেন যে ভাই বিএসএফ তাকে লোকেট করো। বিএসএফ মানেই হলো কেন্দ্রীয় সরকার, বিজেপি। বিএসএফ মানেই হলো অমিত শাহ। ফলে সরাসরি দোষকার অমিত শাহ। অনুপ্রবেশ করছে কে? অমিত শাহ ছাড়া আবার কে? এই ফর্মুলাটা খুব পরিচিত ফর্মুলা। আপনি বলতে পারেন যে 2-1টা উদাহরণ দিন। আমি বলছি যে যখন 26,000 নির্বাচনের সময় 26,000 কর্মপ্রার্থী শিক্ষকের পদ বাতিল হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিচারকরা করেছে, এই বিচার করেছে কলকাতা হাইকোর্ট। তাদের নিয়োগ কোনো বিজেপি করে না, কিন্তু সরাসরি বলে বিজেপি ওদের চাকরি খেয়েছে। সরাসরি আঘাতটা বিজেপি। এবং একই সাথে আপনি যদি দেখেন যে যখনই কোনো ঘটনা ঘটে, তখন সরাসরি উনি তার প্রতিপক্ষের উপর দায়টা ঠেলেন। আপনার মনে থাকতে পারে এই শুধু বিএসএফ বা ডিআইবি নয়, এর আগেও ধরুন যানবাহনের নিয়ন্ত্রণ বাৎসরিক একটা কাজ যেটা আর্মি করে থাকে, তিনি সরাসরি নবান্নে বসে বলেন কু হয়ে গেছে, একেবারে আর্মি দখল নিয়ে নিয়েছে, একদম কু। সিআরপিএফ যখন নির্বাচনে যদি সিআরপিএফ নর্মাল কাজ করতে আসে, সরাসরি উনি বলেন যে হাতা খুন্তি নিয়ে তো আপনারা সব রেডি হয়ে থাকুন, বেরোতে হবে মা বোনদের উদ্দেশ্যে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি, সেই রাজনীতিতে হলো নিজের দোষ আমি কখনোই দেখব না। আমি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্সের পার্ট হিসেবে কালকের বক্তব্য যদি দেখেন, নিজের দোষই তো দেখেছেন। ডিআইবি কার আন্ডারে? আমি আবারও বলছি, একের পর এক এসপি কে পুরস্কার করেছেন। আপনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পরপর সাজান,
পরিষ্কার আপনি বক্তব্য দেখতে পাবেন, দায়টা পুরোপুরি ঠেলে দিয়েছেন বিএসএফ এর হাতে এবং পরিষ্কার বলছেন যে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, গুন্ডাদের আনা হচ্ছে, পশ্চিমবাংলাকে ষড়যন্ত্রের আওতায় এনেছে কে? নরেন্দ্র মোদীর সরকার। ফলে পরিষ্কার মানে প্রত্যেকটা দোষের জন্য দায়ী নরেন্দ্র মোদী। মানে এইভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে আগামী 15 মাস নিয়ে যাবেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চেনা রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নিয়ে যাচ্ছেন। কিন্তু আমি সুমনদা লাস্ট একটা শুধু ওয়ার্ড বলবো, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্রীয় নিরাপত্তা বনাম তৃণমূলের যে রাজনীতি এই মুহূর্তে চলছে, বা রাষ্ট্রীয় নিরাপত্তা বনাম রাজ্যের যে দাবি, এতে কিন্তু ভয়ঙ্কর চেহারা নিতে পারে দক্ষিণ এশিয়ার শান্তির প্রশ্নে, পশ্চিমবাংলার নিরাপত্তার প্রশ্নে এবং দেশের নিরাপত্তার প্রশ্নে। সুমন, এখানে দাঁড়িয়ে যদি যে কোনো ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া যেতে পারে, তার মানে বিষ্ণুদার কথা অনুযায়ী আমি অনুপ্রবেশের জন্য বিএসএফ কিছু জানে না বলতে হবে। বিএসএফ কিচ্ছু জানে না, অনুপ্রবেশ ঘটছে, এটা বিষ্ণুদার কথা মেনে নিতে হবে। আজকে দাঁড়িয়ে যদি কোথাও এখানে কোনো রকম কিছু হয়, তার দায়িত্ব তাকে নিতে হবে অমিত শাহকে। বিএসএফ তো অমিত শাহ আন্ডারই পড়ে। আজকে গরু পাচার বিএসএফ নেই, কয়লাতে সিআইএসএফ নেই, কেউ নেই, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি অদ্ভুত, মানে এরা না মানে তৃণমূল কংগ্রেস মানে হলো অ্যাবসলিউট খেলতে হবে, অ্যাবসলিউট। আমি মানে সর্বোচ্চ পর্যায়ে মানে 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 সাংস্কৃতিক কর্মীদেরকে তারা সমালোচনা করেছে, মানে তাদেরকে কোনোদিনই আমি স্থান দিব না আমাদের মঞ্চে। আমি বলছি এই অ্যাবসলিউট অবস্থান থেকে আমরা কিন্তু বারবার বলছি যে বিএসএফ এর একটা দায় অবশ্যই আছে, কিন্তু রাজ্যের ডিফেন্সটার তো গুরুত্ব আছে। আপনারা যে বলছেন সমন্বয়ের কথা, সমন্বয়ের শিক্ষা ইন্ডিয়া নিয়েছে। 2001 সালে আপনি জানেন কার্গিলের পরে যে ঝামেলাটা হয়েছিল, তার মধ্যে গ্রুপ অফ মিনিস্টার রেকমেন্ডেশন হয় এবং সেখানে তাদের প্রত্যেকটা কর্তব্য ভাগ করে দেওয়া হয়, ওয়ান বর্ডার ওয়ান এজেন্সি করা হয় এবং আরও দুটো জিনিস করা হয়েছিল। একটা হচ্ছে মাল্টি এজেন্সি সেন্টার ম্যাক, যেটা হোম মিনিস্ট্রির আন্ডারে, আর একটা হচ্ছে সাবসিডিয়ারি মাল্টি সেন্টার প্রত্যেক স্টেটে আছে, ওয়েস্ট বেঙ্গলে আছে। তারা প্রত্যেক মাসে মিটিং করে, এখানে সবাই মেম্বার, আর্মি টু স্টেট, প্রত্যেকটা এজেন্সি মেম্বারের মধ্যে। আর একটা আছে জয়েন্ট টাস্ক ফোর্স অফ ইন্টেলিজেন্স, যার মেম্বার আমি ছিলাম নিজে। জয়েন্ট টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স, শুধু বিএসএফকে দোষ দিলে হবে না। এই মনিটরিং, কিন্তু আমি বলছি সমন্বয় শিক্ষা নিয়েছে, কিন্তু এই মুহূর্তে সেই শিক্ষার কোনো প্রতিফলন কি রাজ্য স্তরে দেখা যাচ্ছে? দেশ এবং রাজ্যের, আবার বলছি, সুষ্ঠু সমন্বয় একমাত্র এই থ্রেট থেকে বেরোনোর উপায়। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @am সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। সুভাষিস রায় লিখছেন, পশ্চিমবঙ্গ সরকারের অবহেলা ও তোষামোদের কারণে দেশ অনেক বড় বিপদের মুখে পড়তেই পারে। সুব্রত চক্রবর্তী লিখছেন, খাগড়াগড় কাণ্ড থেকে পশ্চিমবঙ্গের প্রশাসন কোনো শিক্ষাই নেয়নি, সেটা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। অজয় হাজরা লিখছেন, সীমান্তের বহু জায়গায় এখনো কাঁটাতার নেই কেন? কেন্দ্রীয় সরকারকেও জবাব দিতে হবে। বিপ্লব ভট্টাচার্য লিখছেন, কত জঙ্গি এখনো এ রাজ্যে আমাদের আশেপাশে ভিড়ে মিশে আছে, ভেবেই ভয় হচ্ছে। ধৃতিমান রায় লিখছেন যে জঙ্গিদের বিষয়টি নিয়ে গড়িমসি করা মানে আগুন নিয়ে খেলা। এই খানিকক্ষণ আগে যে মন্তব্যটা ছিল যে ভিড়ে মিশে থাকা, কেউ বলছিলেন অটো, কেউ অটো চালান, কেউ টোটো, কেউ মুরগি কাটছেন, কেউ কাঠের মিস্ত্রি। ভাবতেও পারবেন না এদের এই চেহারা দেখে যে আসলে তারা জঙ্গি নাশকতার জন্য নিজেদের প্রস্তুত করছে। আমাদেরও ভয় লাগে, আর এরকম কাম করবো কেউ জানেও না। আমরা জানি টোটো চলায়, কেউ ডিশের কাম করে, আরও কেউ মুরগি কাটে, মাছ বেচে, আরও কাঠমিস্ত্রির কাম করে। বছরের পর বছর একই এলাকায় থেকেছেন, মিশেছেন, কিন্তু আচমকা তাদেরই জঙ্গি সন্দেহে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। অসমের কোকরাঝাড়, ধুবড়ি থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক সদস্যকে গ্রেফতারের পর এখন কার্যত আকাশ থেকে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এবিটির ধৃত 12 জন জঙ্গির অন্যতম নূর ইসলাম মণ্ডল। গোয়েন্দা সূত্রে দাবি, এলাকায় সে টোটো চালালেও পেছনে পুরো দমে জড়িত ছিল জঙ্গি কার্যকলাপের সঙ্গে। এবারই প্রথম নয়, এর আগে 2016 এবং 2021 সালেও গ্রেফতার হয়েছিল নূর ইসলাম। অসমে সেই ধৃত জঙ্গির এলাকায় পৌঁছে গিয়েছে এবিপি আনন্দ। শুধুমাত্র এই যে তদন্ত চলছে, এই তদন্তেই তার বিষয়ে জানা গিয়েছে এমনটা নয়। পুলিশ সূত্রে খবর, 2014 সালে বর্ধমান বিস্ফোরণ যখন ঘটে, সেই বর্ধমান বিস্ফোরণের সময়ও তার বাড়িতে এসে তল্লাশি চালানো হয়েছিল স্থানীয় পুলিশের তরফ থেকে, এবং তারপরে সে গ্রেপ্তারও হয়। এমনকি দেখা যাচ্ছে যে 2021 সালে তার বাড়ির কাছ থেকেই পাওয়া যে কাগজ, 2021 সালে এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টে এবং আর্মস অ্যাক্টেও একাধিক ধারাতেও কিন্তু মামলা
রুজু হয়েছিল এবং এই যে সমন করা হয়েছে স্থানীয় পুলিশের তরফ থেকে, সেখানে দেখা যাচ্ছে 16/12/2021, অর্থাৎ তার নামে একাধিক এইভাবেই বিস্ফোরক থেকে আরম্ভ করে আগ্নেয়াস্ত্র সেগুলো রাখা বা সেগুলো নিয়ে বিভিন্ন কার্যকলাপ ষড়যন্ত্রের অভিযোগ ছিল। দিনের পর দিন এই ধরনের অভিযোগ কেন তার নামে ছিল, কি পরিকল্পনা ছিল তার, কারা ছিল তার পেছনে, খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। ইসলাম ওই গ্রামে থাকে। কিরকম ছেলে, কিরকম ছেলেটা ফর্সা করি অল্প। পুলিশ ধরেছিল? হ্যাঁ, আগে ধরছিল। অসম এসটিএফ সূত্রে খবর, নূর ইসলাম মণ্ডল নামে এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে 25শে ডিসেম্বর খোঁজ মেলে আব্দুল জাহির শেখ সহ 2 জঙ্গির। এলাকাবাসী ও পরিবারের লোকজন বলছেন, নূর ইসলাম টোটো চালাতো, কাঠমিস্ত্রি ছিল আব্দুল জাহির শেখ, বৈদ্যুতিন সরঞ্জাম মেরামত করত হামিদুল ইসলাম। কিন্তু এ তো সামনে থেকে দেখা, আসলে পেছনে কি চলতো? আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হামিদুল ইসলামের বাড়ির সামনে, যে হামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে আসাম এসটিএফের তরফ থেকে। এবং যেহেতু সে রেফ্রিজারেটর এসির কাজ জানে, সেহেতু বিভিন্ন রকম ইকুইপমেন্টস মাধ্যমে বা বিভিন্ন রকম সরঞ্জামের মাধ্যমে তৈরি করা আইডি থেকে আরম্ভ করে অন্যান্য বোমার সেই চেষ্টায় একে ব্যবহার করা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এখানে মোটামুটি 15-16 বছর এসে আসা। এখানে আসার পরে আমরা ডিশের কাজ করতাম, টিভি লাগানো এগুলো কাজ করতাম। তারপর হঠাৎ করে একদিন দাদাকে বাজার টাউনের থেকে উঠায় নিয়ে গেল। এটা মোটামুটি এসে 15-16 দিন হলো। তারপর আমরা নিউজে দেখতে পাই যে জিহাদের সঙ্গে উনি জড়িত আছে। বিভিন্ন পেশার আড়ালে লুকিয়ে থেকে জঙ্গি কার্যকলাপ চালানোর উদাহরণ নতুন নয়। পশ্চিমবাংলায় দেখুন না, আমাদের সল্টলেকে আমরা যা দেখেছি, কজন লোকাল রেসিডেন্ট রিক্সা চালাচ্ছে, ওটাই ওদের প্রফেশন, ওদের কোনো স্কিল নেই। কটা পড়াশোনা জানা লোক এসছে, রোহিঙ্গিয়ারা কোথা থেকে এসছে, আরাকান থেকে ওদের বার করে দেওয়া হয়েছে, শান্তিদের থেকে বার করে দেওয়া হয়েছে, ওরা এখানে এসে ঘাঁটি কেটে ফেলেছে। ছদ্মবেশে নাশকতামূলক কাজকর্ম চালানোর উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বারবার সামনে এসেছে। জঙ্গিরাও দীর্ঘদিন ধরে সেই পথেই হাঁটে, আর তাই চিন্তাটা বাড়ে যে আমাদের আশপাশেও কোনো জঙ্গি ঘুরে বেড়াচ্ছে না তো। আবির দত্ত, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। দেখুন, ইস্যুটা শিল্পী বয়কট। শিল্পী সমীর রায় যেই অনুষ্ঠানের এই পর্বে যোগ দিয়েছেন, আমি দ্রুত একবার দেখে নেব। আমাদের মনে হয়েছে যে এই ইস্যুটা, এই শিল্পী বয়কট ইস্যুটা কিন্তু একদিক থেকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন বলছি এই কথা বলবো, কিন্তু তার আগে প্রতিবেদন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে, দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি না। এটা দলের একাধিক গ্রুপে এই বিষয়ে সার্কুলার আমি দেখেছি, একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামা শিল্পীদের একাংশকে বয়কটের ডাক ঘিরে তৃণমূলের অন্দরে বিভাজন স্পষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ করলেন কুণাল ঘোষ। তাহলে কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনাম তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? একসময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন যিনি, তিনিই কি এখন অভিষেকের উল্টো শিবিরে? যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায়, আরজিকরের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের সুর যখন স্পষ্ট আলাদা, তখন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কুণালের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার হয়ে লোকসভা ভোটের প্রচারে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত 3-3.5 মাস দিদি তো দিদির মতো রয়েছে, মুখ তো খুলেছিলাম আমি আর কুণাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত, আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে সামনে দাঁড়িয়ে স্লোগান তুলব। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বয়কট প্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য খারিজ করে দিয়েছিলেন, তখন কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনেছিলেন কুণাল ঘোষ। আজ একই কৌশল নিতে দেখা গেল ব্রাত্য বসুকে। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি, একদম ঠিক বলছি। আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব। পদমর্যাদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উঁচুতে দলীয়ভাবে, তার মত আমি ঠিক কিনা, আবার কুণাল ঘোষের মত ঠিক কিনা, এইটা বা ভুল কিনা, এটা নিয়ে আমি কোনো উত্তর দিতে পারি না। আমি একটি উত্তরই দিতে পারি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই আমার মত। তৃণমূলের অন্দরে সমীকরণ কি দ্রুত বদলাচ্ছে? শিবিরের মুখ পাল্টাচ্ছে? তৃণমূল কংগ্রেসের মধ্যে মতবিরোধ, তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের মধ্যে অনেক জিনিস নিয়ে এখন চলছে, অনেক জিনিস নিয়ে লড়াই চলছে। এখন শিল্পী নিয়ে চলছে, কখনো
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের পুলিশ অফিসার রাজশেখরন থেকে শুরু করে আরও অনেককে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিচ্ছেন। কে কার হয়ে কথা বলছেন, সামনে কে আর পেছনে কে, তৃণমূলে একের পর এক ঘটনা ঘিরে এখন এই প্রশ্নই বারবার উঠছে। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। দেখুন, আমরা বিশ্বাস করি যিনি সত্যিকারের শিল্পী, যিনি সত্যি বিবেকের ডাকে প্রতিবাদ করেছেন, বিবেকের ডাকে আরজি করের ওই ভয়ঙ্কর ঘটনার পর রাস্তায় নেমেছেন, তিনি পাড়ার জলসায় শীতকালে কোন তৃণমূল নেতা বা তৃণমূল নেত্রী ডাকবেন বা দুটো মাচার বরাত ফসকে যাবে সেই ভেবে, সেই ভয়ে নাগরিক প্রতিবাদের আর নামবেন না বা অনুশোচনা করবেন। আবার বলছি, যিনি সত্যিকারের শিল্পী তিনি এটা করবেন না। হ্যাভিং সেড দ্যাট, প্রশ্নটা রাজনীতির। কেন? তার কারণ হচ্ছে শাসক দলের অভ্যন্তরীণ রাজনীতিটা লক্ষ্য করুন যে সমীরদা, আমি মানবে কিনা জানি না, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে গতকাল তার অবস্থান স্পষ্ট করেছেন এবং তিনি যেটাকে দলের অবস্থান মনে করেন সেটা একেবারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলেছেন। এই প্রথম, ঐতিহাসিকভাবে এই প্রথম দলের মধ্যে কেউ, কুণাল ঘোষ, কার্যত সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বকে চ্যালেঞ্জ করলেন, বললেন যে উনি ওই সময় ছিলেন না, এই ব্যাপারটা আমাদের সামলাতে হয়েছে এবং আমরা বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো জানি, সম্ভবত এটা মিন করলেন। সমীরদা, এই প্রথম, আমি আবার বলছি, রাজনৈতিকভাবে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রায় তৃণমূল রাজনীতিতে ঐতিহাসিক যে দলের ভেতর থেকে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার পর সেই ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করলেন। দেখো, প্রথম তো আমার মাননীয় কুণালবাবু এবং ব্রাত্যবাবুর, উনি ব্রাত্য আমার ছোটো ভাইয়ের মতো, তো দেখে ওদের কথাগুলো শুনে আমার একটা জিনিস মনে পড়লো যে আমরা যখন আর্ট কলেজে পড়তাম, সেখানে কমার্শিয়াল মানে অ্যাপ্লাইড আর্টে আমাদের একটা স্কেল ছিল। স্কেলটা এমনি সোজা, কিন্তু তুমি ওকে যেদিকে বাঁকাবে, ধরো আমার কার্ভিং লাইন করব, আবার একটু অন্যরকম কার্ভ করবো, সেদিকে থাকবে, অর্থাৎ ফ্লেক্সিবল স্কেল। তো এদেরকে আমার তাই মনে হচ্ছে, এরা ঠিক যখন যেইভাবে দরকার ঠিক সেইভাবে ঘুরে যায়। এই মুহূর্তে এখানে আছে রাজনীতি, আজকে রাত্রে হাওয়া মোড়কও নয়, হাওয়া মোড়ক তো দল ছুট হয়, এরা এখন দল ছুট করবে না, এরা হলো ফ্লেক্সিবল স্কেলের রোলটা নেবে। আজকে রাত্রে 1টা 5-এ দেখবো হয়তো আবার ওদের যে বিবৃতিটা দিয়ে এটা বদলে গেছে। প্রথম কথা যে অভিষেকবাবু যেটা বলেছেন, আমার সাধারণ সেন্সে আমার মনে হয় উনি একদম সঠিক কথা বলেছেন যে যারা গেছেন তারা যেতেই পারেন, তার জন্য কেন তাদের সাংস্কৃতিক মঞ্চ থেকে বঞ্চিত করা হবে। উনি কিন্তু আমার মতে, আমি তৃণমূলের কেউ নই, কিচ্ছু নই, হওয়ার কোনো ইচ্ছে নেই, আগেও কোনো দিন ছিলাম না, ভবিষ্যতে হওয়ার চান্স নেই। তাতেও আমি বলছি অভিষেকবাবু যেটা বলেছেন আমার মনে হয় একদম সঠিক কথা বলেছেন। এতদিন পরে ওনার একটা ম্যাচিওর আমি উক্তি শুনলাম। দ্বিতীয় কথা, যেভাবে বলা হলো যে কুণালবাবু বললেন যে উনি আবেগবশত বলেছেন, এবং আবেগবশত কি বলেছেন যে আমরা যখন আরজি করের কাণ্ডটা সামলাচ্ছিলাম তখন তো উনি এখানে ছিলেন না, উনি চোখের অপারেশনের জন্য আমেরিকা গেছিলেন। খুব ভালো কথা, তাহলে তখন কি সারা ভারতবর্ষের তৃণমূলের মানে কেন্দ্রীয় সভাপতি কি উনি ছিলেন? আমার প্রথম প্রশ্ন। যেহেতু কুণালবাবু তাহলে তখন ছিলেন, এবং সবচেয়ে আমার দুঃখ, কুণালবাবু যাই বলুক আমার অতটা খারাপ লাগে না, কারণ আমরা ওনার এত রকম কথা শুনি, তো উনি আমাদের অভ্যস্ত করে দিয়েছেন। না, এটা কুণাল ঘোষের ব্যক্তিগত কথা নয়, সম্ভবত এটাই এই মুহূর্তে পার্টি লাইন, নয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র নেতা হুবহু এক কথা বলতেন না। আমি কল্যাণ দাই ডাকি, আমি আমার সাথে সুসম্পর্কই, আমি জানি না এটা বলার জন্য ওনার কোনো অসুবিধা হয় কিনা। তো কুণালবাবু এদের নিয়ে আমি চিন্তিত নই, আমি একজন শিল্পী হিসেবে বলছি। আমার যেটা অবাক করলো, ব্রাত্য তো নিজে একজন অসাধারণ পরিচালক নাটকের, অসাধারণ শিল্পী, অসাধারণ অভিনয় করে, সে খালি মন্ত্রী থাকার জন্যে আর কত নিচে নামবে, আর কত নিচে নামবে। আমি গতকালকে দেখছিলাম যে উনি ব্রাত্য শিক্ষামন্ত্রী, সেইখানে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে, এবং সেটা এমনভাবে ও সহ্য করলো, একজন শিল্পী এটা পারে, একজন শিল্পী পারে। আজকে বলছি, যখন অর্পিতার নাটক, ওর নাটক ব্যান হয়েছিল, আমরাই তো রাস্তায় নেমেছিলাম, ব্রাত্য নিজেও রাস্তায় নেমেছিল। ব্রাত্য কেন বলতে পারে না যে আমি একজন শিল্পী হিসেবে বলছি, যারা এই আন্দোলনে গেছিলেন তাদের মতবাদ আলাদা হতে পারে ওই ইস্যুতে,
কিন্তু তাদেরকে আটকানো উচিত নয়। আমি এটা আশা করেছিলাম। স্পেসিফিক একেবারে উদাহরণে আসবো, কিন্তু তার আগে রাহুল, আমি বলছি একটা গণতান্ত্রিক দেশে শিল্পীরা প্রতিবাদ করবেন এবং সেই প্রতিবাদ করলে তাদের বয়কটের মুখে পড়তে হবে। আমি মানছি, তুমি এক্ষুনি বলবে এটা সরকারি অনুষ্ঠান না দলীয় অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান হলে তো বেআইনি কথা হতো, কিন্তু আমি বলছি বয়কট শব্দটাই তো তুমি মানবে কিনা জানি না, অগণতান্ত্রিক। আমি বলছি কোনো শিল্পী, আবার বলছি, তিনি যদি সত্যিকারের শিল্পী হন তার কোনো দায় নেই শাসকের মন জুগিয়ে চলাটা, তার কারণ শিল্পীর এটা কাজ হতে পারে না। একদিকে তোমরা শাসক দল হিসেবে গর্ব করো যে দেখো এটা পশ্চিমবঙ্গ, কালকে বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারা বলেছেন যেটা ইউপি বা গুজরাট নয়, এটা পশ্চিমবঙ্গ, এখানে হয়। এদিকে পরিষদীয় রাজনীতিতে আমি বলবো যে হাউস বিলংস টু অপোজিশন। ভারতবর্ষে একমাত্র গণতান্ত্রিক পরিবেশ আছে পশ্চিমবঙ্গে, আর পাশাপাশি শিল্পীরা প্রতিবাদ করেছেন বলে তাদের সেটা দলীয় হতে পারে, সরকারি হলে তো বেআইনি হতো, সেখান থেকে বাদ দেয়া এটা আদৌ বয়কট শব্দটাই তোমার মনে হয় না যেটা অগণতান্ত্রিক? কিসের বয়কট? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অর্থে কথাটা বলেছেন সেটা স্পিরিটটাকে আমি সম্মান করি। কেন বলছি, উনি যেভাবে বলেছেন যে কখনো এটাকে কোনো ভেদাভেদের জায়গায় নেই, গণতান্ত্রিক জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে সোচ্চার হতে পারে, প্রতিবাদ করতে পারে। আমার দ্বিতীয় প্রশ্ন এখানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একই নিঃশ্বাসে বলেছেন যে আরজি করের প্রতিবাদকে, লক্ষ্য করুন শব্দগুলো, আরজি করের প্রতিবাদকে সাধুবাদ জানাচ্ছি। 14 তারিখ রাত দখলের, তৃণমূলের বহু বিতর্কিত বহু সমালোচিত সেই 14 তারিখ রাত দখলের যে ডাক, তাকে সাধুবাদ জানাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আগেও বলছি, আগেও বলেছি, এখনো বলছি। এটাকে তুমি মানো? একদম তাই। তোমার অনুষ্ঠানে এসে আমি নিজেও বলেছি বহুবার যে 14 তারিখ রাত দখলের ডাককে কিন্তু আমিও সমর্থন করতাম, বা বহু জায়গায় বলেছি, অনেকেই সমর্থন করেছেন। কেন এটার বিরুদ্ধে প্রতিবাদ অনেকেই সমর্থন করেননি, আমি তো করেননি অন্য কথা, কিন্তু কোথাও দাঁড়িয়ে এটা অন্যায় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে বলেছেন আমি তোমাদের সঙ্গে সহযোদ্ধা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডাক্তারদের কাছে বলেছিলেন গিয়ে। আমি সেম কথাটা বলছি তোমাকে। পরের জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ যেটা বলেছেন, এই বাজারে এটা বলার জন্য তোমার নম্বর কাটা যাবে না। আমি শোনো, কুণাল ঘোষ যেটা বলেছেন, লক্ষ্য করো যে উনি কিন্তু সাধারণভাবে প্রত্যেককে বলেননি, এটা দলের আভ্যন্তরীণ জায়গায় দাঁড়িয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তুমি যে শিল্পীর কথা বলছো, তাদের শিল্পীর সত্তা যে কুৎসিত ভাষা আক্রমণ করেছে, যে কুৎসিত তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছে, সেটা শিল্পীর সত্তার মধ্যে যায় কিনা আমার জানা নেই। যদি যায়, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যদি কমিটি থাকে তাদের কারণ হচ্ছে, ঠিক লক্ষ্য করো 2011-র আগে সমিতদা, যখন তুমি, ব্রাত্য বসু সবাই শিল্পীদের হয়ে রাস্তায় নামছো, সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী সময় একটার পর একটা প্রতিবাদ হচ্ছে, তখনও তোমাদের বলা হতো যে কুৎসিত ভাষায় তোমরা বামফ্রন্ট সরকারকে আক্রমণ করছো। শুধু তাই নয়, আমাদেরকে তখন আমি একাধিক উদাহরণ আমাদের অবস্থাটা ভাবো। তোমার ভাষা জানি না, রাহুল ভালো ছেলে, রাহুলকে আমি কিছু বলছি না, তো আমাদের অবস্থাটা তুমি ভাবো যে তখন এই বামফ্রন্ট সেই সময়টা ন্যাচারালি ওদের ভালো লাগতো না। আমার এখনো মনে আছে একজন মিনিস্টার বামফ্রন্টের, আমি নামটা বলতে চাইছি না যেহেতু নেই এখানে, উনি বললেন এই সমস্ত ইন্টেলেকচুয়াল কোথায় তৈরি হয়, সব কালীঘাটে। এখন ঠিক যারা আমাদের সাথে ছিল তাদের অধিকাংশই আমি বলবো 98%, হয়তো আমরা বোকা 2% এখনও রয়ে গেছি বাইরে, যে আমরা ওটার সাথে গায়ে মেলাতে পারিনি। তো যাই হোক, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু সেই লোকগুলো আবার একই কথা এখন তারা বলছে, এরা কারা? তুমি ভাবো, ব্রাত্য বসুর মতো একজন ইন্টেলিজেন্ট লোক এবং ইন্টেলেকচুয়াল, নট অনলি ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, সে যখন বলছে, আজকে আমি দেখছিলাম আমি একটা প্রতিবেদনে, আমার এক বন্ধু দেখাচ্ছিল, সেখানেও বলছে এই যে পুরস্কার ছেড়েছে, প্রথম কথা পুরস্কারটা দিয়েছে গভর্নমেন্ট, পুরস্কার যারা ছেড়েছে তারা তো পুরস্কারটা ফিরিয়ে দিলেন। ব্রাত্য বসু বলছেন তারা টাকাটা ফেরত দিয়েছে। একজন মিনিস্টার, একজন কালচারাল লোক এই কথাটা বলতে পারেন যে তারা কি টাকাটা ফেরত দিয়েছেন? কতটা মানসিক অবক্ষয় হয়েছে, না হলে ব্রাত্য বসুর কাছে এই ধরনের উক্তি আমাদের শুনতে হতো না। হ্যাঁ, আমি একটা জায়গায় একমত যে পশ্চিমবঙ্গের বাংলা ভাষার সেরা নাট্যকারদের তালিকা হলে 1 থেকে 3-এর মধ্যে ব্রাত্য বসু এনি ডে, তিনি যে পদে থাকুন, দলে থাকুন না থাকুন, মন্ত্রী থাকুন না থাকুন, থাকবেন। কিন্তু আমার বক্তব্য যে ব্রাত্য নিজেও তো এটা শিকার হয়েছিলেন, উইঙ্কেল টুইঙ্কেল কত জায়গা থেকে প্রথমে বায়না করে তারপর বাতিল হয়েছিল। আমি আসবো, কিন্তু তার আগে যে যারা এর ভিকটিম, অর্থাৎ যারা লক্ষ্য, তারা কি বলছেন? অন্য শিল্পীরা যারা কৃতি শিল্পী আছেন আমাদের এই বাংলার, অপর্ণা সেনরা, তারা কি বলছেন আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে এই বয়কটের ডাক নিয়ে? তারা কি বলছেন দেখাবো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামা শিল্পীদের বয়কটের ডাক ঘিরে তৃণমূলের অন্দরেই এখন স্পষ্ট বিভাজন। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায়
ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। এই কয়েকজনকে কোনো অবস্থায় তৃণমূল আয়োজিত কোনো নেতা মন্ত্রীর মঞ্চে এদের তৃণমূল কর্মীরা দেখতে চান না এবং দেখতে পাবেন না। যদি কেউ জোর করে তোলেন, আমাদের সাধারণ সমর্থক কর্মীরা হাততালি দিয়ে তাদের মঞ্চ থেকে নামিয়ে দেবে। এই আবহে একে একে মুখ খুলছেন শিল্পীরা, যাদের দেখা গেছে আরজিকর কাণ্ডে পথে নেবে প্রতিবাদ করতে, আন্দোলন করতে, সরকারের বিরুদ্ধে সরব হতে। আমার মনে হয় গণতান্ত্রিক দেশে বয়কট জিনিসটাই হওয়া উচিত নয়। পার্টির ডিসিশন হয় তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু পার্টির মধ্যেই তো সকলে একমত নন। অভিষেক একরকম বলছেন, অন্যরা একরকম বলছেন, তাহলে তো পার্টির মধ্যে সকলে যখন একমত নন তাহলে এটা কোনো মানেই হয় না। আর ব্যাপারটা তো অগণতান্ত্রিক, কারণ গণতান্ত্রিক দেশে সকলেরই প্রতিবাদ করার অধিকার আছে। আন্দোলনটা উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। আমাদের কোনো দলীয় রাজনৈতিক মুনাফা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো কখনো তো ওনার মুখ থেকে শুনিনি যে উনি বলেছেন যে যে আমরা যে আন্দোলন করছি সে আন্দোলনটা সেটা বন্ধ করে দেওয়া উচিত। আমার যবে মনে হবে যে অন্যায়ের পাহাড় জমেছে এবং তার জন্য প্রতিবাদ করা দরকার, তার জন্য রাস্তায় নামা দরকার, আমি নামবো। তাতে ওনারা ওদের দলীয় স্টেজে আমাকে ডাকলো কি না ডাকলো আমার বয়ে গেল। চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে প্রতিবাদে সরব হয় নাগরিক সমাজ। এই আবহেই শিল্পীদের বয়কটের ডাক দিয়ে কুণাল ঘোষের করা এই পোস্ট উস্কে দিয়েছে বিতর্ক। গণতন্ত্রে ডিক্টেটরশিপের খেলা চলছে, হিটলারই খেলা চলছে আর কি। শিল্পীকে এবং তার শৈল্পিক দিকটাকে, এটাকে তো গলা টিপে মেরে ফেলা হয়। যদি গলা টিপে মেরে ফেলা হয় তাহলে সেই শহর বা সেই রাজ্যের কি হতে পারে সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আমার শিলিগুড়ির শো ক্যান্সেল হয়েছে, আমার কুচবিহারের শো ক্যান্সেল হয়েছে, আমার কলকাতার ওপেনিং ক্যান্সেল হয়েছে। আমার মোবাইলে মেসেজ রয়েছে হোয়াটসঅ্যাপে যে দিদি রাজনৈতিক কারণে আপনাকে আনতে পারছি না, ক্ষমা করে দেবেন দিদি, পাশে থাকবেন। এটা কি ধরনের থ্রেট কালচার? বাস্কেট ফুল ভালো অ্যাপেলের মধ্যে একটা পচা অ্যাপেল থাকলে বাকি অ্যাপেলগুলো পচে যায়। আই বিলিভ ইন মাই চিফ মিনিস্টার এন্ড আই বিলিভ ইন অভিষেক এন্ড আই ডোন্ট থিঙ্ক যে ওরা কেউ এমার্জেন্সিকে সাপোর্ট করবে। দলে অনেক রকম লোক থাকে, তারা বলে নানান কথা। কেউ একজন বলেছে যে না আমি রাস্তায় হাঁটতে চাই কারণ একটি মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে বলে, সেইটা কেউ করেছে বলে তার কাজ চলে যাবে, এটা হতে পারে না। যদিও উল্টো পথে হেঁটে শিল্পীদের একাংশকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূলপন্থী বিদ্বজ্জন সুবোধ সরকার। মুখ্যমন্ত্রী যেটা বলবেন সংস্কৃতি বিষয়, সেটা আমার কাছে চূড়ান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে একটা বহুস্বরের ধারণা তৈরি হয়, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। যারা কুৎসা করেছে, যারা খারাপ কথা বলেছে, নোংরা ভাষায় বলেছে, তারা এসে মঞ্চে মাইক চাইছেন, এবং যারা এখন মঞ্চে উঠতে চাইছে এদেরকে হয়তো উনি জানেন না। ব্রাত্য বসু, যিনি শুধু মন্ত্রী নন, একাধারে নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, পরিচালকও, সেই তিনিও পরোক্ষে শিল্পীদের একাংশকে খোঁচা দিয়েছেন। আমার দল একমাত্র দল যারা বিজেপি ক্ষমতায় আসার পর আমার দল কালিন্দী প্রাক্তজন তারা কেন্দ্রীয় সরকারের গ্রান্ট এবং বেশ বড় অঙ্কের গ্রান্ট 19+1 20টা গ্রান্ট একসঙ্গে প্রত্যাখ্যান করে। আমি সরকারের বিরোধিতা করব, আবার সেই সরকারের থেকেই শো চাইতে যাব, সেই সরকারের থেকে অনুদান আশা করব, এইটা হতে পারে না। শিল্পী বয়কটের ডাক নিয়ে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ বিপরীত অবস্থানে অনড় থেকে কুণাল ঘোষ তাকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন এবং কুণাল ঘোষের পাশে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা দাঁড়িয়ে পড়লেন, তাতে তৃণমূলের ভরকেন্দ্র ঘিরে জল্পনা আরও জোরালো হল। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদেব ভট্টাচার্য ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শতরূপের কাছে আসবো এবং বলবো, মনে করিয়ে দেবো শতরূপকে যে এই জিনিস বামফ্রন্ট আমলে কিন্তু এই বয়কট শব্দটা একাধিক ক্ষেত্রে দেখেছি। ব্রাত্য বসুর একাধিক নাটকের ক্ষেত্রে দেখেছি। আমার অনুষ্ঠান চলছিল 2011 সালের মার্চ মাসে হুগলির বাঁশবেড়িয়ায় পশু খামার, সেই নাটকটার অর্পিতা ঘোষের নাটক শো বন্ধ করে দেয়া হলো এবং ওখানকার স্থানীয় সিপিএম সাংসদ রূপচাঁদ পাল তিনি বন্ধ করে দিয়েছিলেন। সে নিয়ে আমরা আলোচনা করছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠান দেখেন, সরাসরি সাংসদকে ফোন করেন এবং বলেন যে এটা একেবারে উইথড্র করুন।
তিনি শুধু ফোন করে নাটকটা আবার দেখানো হয়েছিল, সসম্মানে দেখানো হয়েছিল তা নয়। রূপচাঁদ পাল এবিপি আনন্দে ফোন করে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে তার ফোন ইন দিয়ে বলেন যে পুরো জিনিসটা ভুল বোঝাবুঝি ইত্যাদি ইত্যাদি, নাটকের বিরুদ্ধে তার কন্টেন্ট নিয়ে, রাজনৈতিক কন্টেন্ট নিয়ে তার আপত্তি নেই। অর্থাৎ জিনিসটা হয়েছিল। এবং এই ধরনের একাধিক, এই ধরুন সিঙ্গুর নন্দীগ্রামের যখন কৃতি মানুষদের আন্দোলন একেবারে তুঙ্গে, রাজ্যের এক মন্ত্রী, আমি তার নাম করতে চাই না, একেবারে পরিষ্কার অন ক্যামেরা বললেন যে কোন কোন শিল্পী সরকারের কাছ থেকে কোন সুবিধে, কোন জমি ইত্যাদি নিয়েছেন। তারপর সম্ভবত শোনা যায়, শতরূপ ভালো বলতে পারবে, তৎকালীন মুখ্যমন্ত্রী নাকি বলেছিলেন যে এই অ্যাপ্রোচ ঠিক নয়। তারপর তিনি সেই একটা ইন্টারভিউ দিয়েছিলেন, তারপরে সেই বক্তব্য থেকে সরে এসেছিলেন। আমার এই দ্বিতীয় ঘটনাটা আমার জানা নেই। তুমি পশু খামারের যে ঘটনাটা বললে, অর্থাৎ কি দেখা যাচ্ছে, তখন বুদ্ধদেব ভট্টাচার্য এনশিওর করেছিলেন যেন নাটকটি হয়। আর এখন যারা বয়কট করতে চাইছে তারা আজকের মুখ্যমন্ত্রীকে সাক্ষী গোপাল দাঁড় করিয়ে বলছে ও অভিষেক যা বলে বলুক, মমতা ব্যানার্জির সাথে আমরা বুঝে নেব, এদেরকে বয়কট করাই হবে। এটা হচ্ছে তফাৎটা। আমি কতগুলো কথা বলছি সন্ধ্যা, কাইন্ডলি সময় দিও। প্রথম কথা হচ্ছে, আজ থেকে 7 মাস আগে যে 7 লাখ ভোটে মানুষ খুন করে জিতেছে ভোটে, তার কাছ থেকে একটা বিবৃতি শুনে তাকে গণতন্ত্রের পরাকাষ্ঠা এখন ভাবতে পারবো না। কিন্তু যেটাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, প্রথম কথা, কোনো শিল্পীকে আরজিকর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমন কোনো খারাপ কথা বলতে শুনিনি যা কিনা একসময় কুণাল ঘোষকে বলতে শুনেছিলাম। 2, তারা আন্দোলন করেছিল ধর্ষককে গালাগাল দিয়ে, মুখ্যমন্ত্রীকে গালাগাল দিয়ে নয়, কি তৃণমূল সরকারকে গালাগাল দিয়ে নয়। তৃণমূলের এতজন নেতা মিলে এখন মিডিয়ার সামনে ঘোষণা করছে ধর্ষককে গালাগাল দেওয়া মানেই তৃণমূলকে গালাগাল দেওয়া। এর জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। যে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি চাই তোমরা একটুখানি ভেবে দেখো। প্রথম কথা হচ্ছে, যে অনুষ্ঠানটাকে বাতিল করা নিয়ে এই গোটা আলোচনা শুরু, দেখাও ওটা কোথায় আছে। সরকারি অনুষ্ঠান তো নয় তো বটেই, কোথায় আছে ওটা? তৃণমূলের দলীয় অনুষ্ঠান হচ্ছে তো একটা ক্লাব, একটা সামাজিক সংগঠনের নামে। কেন আমি কথাটা বলছি? আজকে বাংলার ক্লাব, পুজো কমিটি, কলেজের ফেস্ট, বিভিন্ন স্কুলের অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম থেকে শুরু করে সমস্ত সামাজিক পরিসর প্রথমে তৃণমূল দখল করবে, তারপরে তৃণমূলের দলীয় প্রোগ্রামে ওরা ডাকবে না তৃণমূল বিরোধী শিল্পীকে। এর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। কালকে সিপিআইএমেরও কোনো দলীয় প্রোগ্রামে কোনো সিপিএম বিরোধী কাউকে হয়তো ডাকা হবে না। আমি কাইন্ডলি শেষ করি, তোমার শেষ করতে সুবিধা হবে শতরূপ। সেটা হচ্ছে যে এসএফআই যখন, মানে বামফ্রন্ট সরকার স্বমহিমায়, তখন এসএফআই নির্ধারিত করতো যে কলেজের ফাংশনে, কলেজ পরিচালন সমিতির, মানে কলেজের যে রিউনিয়ন ইত্যাদি ইত্যাদি, কলেজের অনুষ্ঠানে কে যাবে, এটা চিরকাল হয়ে আসছে। এবং আমি তোমাকে, এবং সেটা রাজনীতিগতভাবে ঠিক হতো। এবার তোমার কথাটা শোনো, আমি তোমাকে এটা জানাতে পেরে খুশি যে কনোরিয়া জুট মিল নিয়ে বামফ্রন্টের বাব্বাবান্ত করা কবির সুমনের গান আমি প্রথম শুনি এসএফআই এর অর্গানাইজ করা ফেস্টেই। এরকম আমি একটার পর একটা উদাহরণ দিয়ে যেতে পারি। আমি বলছি কবির সুমন থেকে নচিকেতা একাধিক উদাহরণ এটাও দেবে যে কিভাবে তাদের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, কমে যায়, বা শেষ মুহূর্তে বাতিল হয়। উদাহরণ কেন, সরকার পাল্টানোর আগে অবধি উনি নিজেকে বামপন্থী বা সিপিএম সমর্থক বলে দাবি করতেন। সেটা আমি আজকের কথাটা, প্লিজ আমি কথাটা শেষ করি, বেশি সময় নেব না, শেষ করি। আমি এইটা বলছি, যাবতীয় সামাজিক পরিসর প্রথমে এরা দখল করবে, তারপরে তৃণমূলের দলীয় স্বার্থের বিরুদ্ধে যে যাবে, সে পাড়ার ক্লাবের হোল নাইট ফাংশন থেকে শুরু করে কলেজের ফেস্ট কোথাও করতে পারবে না, ভাতে মারবো। এইটা সামাজিক পরিসরকে কিরম দখল। এবং আমার শেষ কথা সুমনদা, আজকে যদি এটা তৃণমূলের বক্তব্য হয়, তাহলে ভাই 3 মাস আগে কাঞ্চন মল্লিক কি খারাপ কথা বলেছিল? তখন নাকাষষ্ঠীর মধ্যে এরা সবাই বললো না না কাঞ্চনের বক্তব্য আমাদের দল। প্লিজ আমি শেষ করি, না না আমি শেষ করি, আমি ইন্টারপ্রিট না হলে অনেক শেষ করে ফেলতাম। আমি এইটা বলছি, এইটা ভেবে দেখার দরকার আছে, তখন যেহেতু আরজি করের আন্দোলনটা রাস্তা উত্তাল করছে এবং তখনও বাই ইলেকশন হয়নি, তৃণমূল 6টা সিটে জেতেনি, অতএব তখন ওরা মানুষের প্রতিবাদকে সম্মান করছে। কাঞ্চন মল্লিক যখন তৃণমূলের আসল মনের কথাটা মুখ ফসকে বলেও ফেলেছিল, 5 জন গিয়ে তাকে থামালো, না 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 ওটা ওর কথা, ওটা আমাদের কথা নয়। আর এখন যখন তৃণমূল বুঝে গেছে এরপরও আমরা ভোটে জিততে পারি এবং আন্দোলন স্থিমিত হয়ে গেছে, এখন ওরা ওদের দাঁত নখ বার করছে। সেদিন কাঞ্চন মল্লিক যা বলেছিল ওইটাই তৃণমূলের আসল কথা। শুধু একটাই শতরূপকে বলবো যে সামাজিক পরিসরে রাজনৈতিক দলের ঢোকা, এটা কিন্তু একেবারে বামেদের সময় সুমনদা, আমি পাড়ার ক্লাব থেকে শুরু করে পুজো কমিটি সিপিএম চালাতো না, দাম্পত্য কলহ পাড়ার ক্লাব কমিটি, না না সুমনদা, সামাজিক পরিসরে না 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 এই ঢোকা ঢুকেছিল। এখন সেটা তো ভাবতেও পারবে না। এখন ওই রোলটা তৃণমূল নিয়েছে এবং তৃণমূল আরো বাড়িয়েছে। মানে আমি বলছি প্রজাপতি সিনেমা, তাতে দেব প্রডিউসার, দেব নায়ক, দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তী আছে বলে নন্দনে হল পায়নি। এটা তৃণমূলের ভেতর থেকে অভিযোগ উঠেছিল। দেখো এই যে কথাটা উঠলো যে এখানে দাঁড়িয়ে যে নাগরিক সমাজ যে প্রতিবাদ করেছিল তাতে কোনো আপত্তি নেই আমাদের। আমাকে মাঝখানে বলিনি শোন, অ্যানিমেলস ফার্ম বা পশু খামার যে বলছো তুমি, সেখানে বুদ্ধবাবুকে নিয়ে নিশ্চয়ই কোনো কটূক্তি বা গালাগাল করা হয়নি, তার ব্যক্তিগত পরিসরে তাকে কোনো কথা বলা হয়নি। এটা একটা শো ছিল। লিস্টটা দিয়েছো, তারা কোন ব্যক্তিগতভাবে কাকে গালাগালি করেছে? একটা দেখাও যে এই ব্যক্তিগতভাবে কেন মমতা বন্দ্যোপাধ্যায়
পদত্যাগ দাবি করা হয়েছিল, কেন তার নামে বিভিন্ন সময় ট্রোল করা হয়েছে প্রত্যেকটা সময়। তো কারা এই একই কথা বলতো নাগরিক কমিটি থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গায় আমি তোমার সাথে একমত। একজন গায়ক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, বেগম পিসি বলেছিলেন, চোর বলেছিলেন। তিনি এখন সব সরকারি অনুষ্ঠানে গান গান, বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট কি বলছে সেটা দেখান। 9 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট নিয়ে ঝড় এবং ডাক্তার ফোরাম বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে। তাহলে কুণাল ঘোষ যে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, এটা সচরাচর একটা মিথ্যে কথা বলা হচ্ছে। দেখুন সুমন দা, এটা র্যাঙ্ক অ্যান্ড ফাইল আমাদের স্বীকার অস্বীকার করতে হবে। কিছু লোক থাকে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে যারা এরকম ধরনের কাণ্ড করে থাকেন। আমি একদম পেছনে ফিরে যাচ্ছি। 1982 সাল 30শে এপ্রিল বিজন সেতু আনন্দমার্গী হত্যাকাণ্ড ঘটল। খুব সম্ভবত, যদি ভুল না করে থাকি, 1 তারিখ নয় 2 তারিখ অথবা 3 তারিখ দেশপ্রিয় পার্ক থেকে নিয়ে বিজন সেতু অবধি মিছিল ডাকলেন বুদ্ধিজীবী বিদ্বজন সমাজ তৎকালীন। সেখানে উপস্থিত থাকবেন অন্নদাশঙ্কর রায়। সম্পূর্ণ দেশপ্রিয় পার্কে এসে কিন্তু বামফ্রন্টের সময় পুলিশ আটকে দিল, মিছিল হতে দিল না। প্রমোদ দাশগুপ্ত বক্তব্য রাখলেন, এদের বুদ্ধিজীবী বলতে আমাদের ঘেন্না করে। তো এ ধরনের কথা এটা 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 হয়েছে, এটা হয়নি, এটা অস্বীকার করার জায়গা নেই। প্রতিবাদী শিল্পীদের উপর এসছে। আমি যদি তোমার রাজনৈতিকভাবে বিরোধিতা করি, তোমার আমার প্রতি বিরোধিতা রাজনৈতিকভাবেই হবে, কিন্তু সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে তুমি কি আমাকে ভাতে মারবে? আজকে আমি তোমায় বলছি, আমি কেন বলছি, আজকে ব্রাত্যদার যে কথাটা বিমল স্যার মানে আমাদের বিশ্বনাথ স্যার বললেন, আমি সেটাকে রিপিট করতে চাই না। সত্যি সত্যি ব্রাত্য বসুর মতো গুণী শিল্পী তো খুব কম আছে। সত্যি আমিও একই রকম ভাবে আহত হয়েছিলাম। ব্রাত্য বসু যখন তোমার স্টুডিওতে বসে, আজকে বলছে যে সরকারি অনুষ্ঠানে কেন এদেরকে ডাকা হবে। ব্রাত্য বসু যখন তোমার স্টুডিওতে বসে দিনের পর দিন বামফ্রন্ট সরকারের বিরোধিতা করেছেন, তখন নিজের যোগ্যতায় সরকারি কলেজের প্রফেসর হিসেবে উনি মাইনে পাননি এবং বেশ করেছেন, মাইনে পেয়েছেন, মাইনে নিয়েছেন, এটা ওনার অধিকার। তেমনি যে কেউ তো ভিক্ষা করছে না, যে প্রফেশনালি গান গাইছে ইভেন সরকারি প্রোগ্রামে রেমুনারেশন তো তার উপার্জন। যেমন ব্রাত্য বসু প্রফেসরের মাইনেটা উপার্জন। ব্রাত্য যদি শিল্পী সত্তা থেকে বলে ও তো রাজনীতি করছে, তো শিল্পী সত্তা বাড়ি বেড়ে রাজনীতি, যারা রাজনীতি করার কথা বলে না, যারা নিউট্রাল কথা বলে, শিল্পীদের ওপর এই মানে আমি বলছি রাজনীতির গ্রাস, রাজনীতির করাল গ্রাস বললে আরো ভালো হতো। এইটা কিন্তু এখন হয়েছে। এর আগে শতরূপ যতই অস্বীকার করুক এই প্রবণতা ছিল, এখন সেটা একটা মারাত্মক চেহারা নিচ্ছে। যেটা রাহুল মানতে চাইছে না সেটা হচ্ছে এই হেজিমনি, কার্যত শিল্পীদের পরিষ্কার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া যে তুমি যদি রাস্তায় নামো, প্রতিবাদের একটি বাক্য বলো, তোমার ধোপানাপিত বন্ধ করব, তোমার রোজগার বন্ধ করব। শোনো, আমি 4টে সেন্টেন্স শুধু বলবো। একটা হলো যে রাজনীতিতে না আমি সর্বস্ব, আর মানে আর সব মিথ্যে। মানে যতক্ষণ পর্যন্ত আমার রাজনীতির স্বার্থ আছে আমি তোমাকে অনুসরণ করব। এই কুণাল ঘোষ থেকে শুরু করে ব্রাত্য বসু, এরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠতে বসতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু ভাবতো না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করছে, কুণাল ঘোষ অস্বীকার করছে, ব্রাত্য বসু অস্বীকার করছে। মানে আমি অবাক হয়ে যাই যে মানে গিরগিটির থেকেও মানে আরও বেশি রং বদল এরা করতে পারে। এবং আমি সর্বস্ব রাজনীতি, আমি বলছি যেহেতু ভর কেন্দ্রটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে মমতার কাছে গেছে, ফলে মমতাকে কাছে আরও কত আসতে হবে, তার কাছে মার্চ করতে হবে। আপনি আমি বলুন, একটা সাধারণ সম্পাদক, মানে আমি তো মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 6 মাসের মধ্যে সবচেয়ে ভালো কথা গতকাল বলেছে, আমি ওর প্রশংসা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন যে কেন এরকম ডিসক্রিমিনেশন হবে, তারপরে ডিরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফাই করে যেভাবে আজকে বক্তব্য একের পর এক নেতা দিলেন, তাতে খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে যে দ্বন্দ্ব, সেখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মার্কস বাড়াতে এই ধরনের মন্তব্য করছেন। তা কেন বলছেন? আমি দ্বিতীয় সম্ভাবনা আপনাকে বলছি যে কুণাল ঘোষ যেটা বলছেন কালকের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পর আজকে যেটা বললেন বা কালকে যে ক্ল্যারিফিকেশন দিলেন, তার মধ্যে তিনি মূল পার্টি লাইন কি, পার্টি কি চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন, এটা আমি তথ্যের ভিত্তিতে বলছি না, আমি অনুমানের ভিত্তিতে বলছি, তিনি বুঝে নিয়েছেন। দুটো প্রশ্ন।
অফিশিয়াল লাইন এখন কুণাল ঘোষের লাইন, আমার তো তাই মনে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফাই দুভাবে করা হয়েছে। একটা হলো এই এন্টার এপিসোডে উনি জানেন না, মানে আমি ভাবতে পারি না যে জেনারেল সেক্রেটারি জানেন না এই কথাটা উনি বলতে পারেন। দ্বিতীয় যেটা সেটা হলো যে মানে যদিও করে থাকে সেটা আবার প্রকাশ্যে এনে সেটাকে এস্টাবলিশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নিচু করলেন, এটা আমি অবাক হয়ে যাই। কারণ ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি চলে, মমতার কাছে ক্ষমতা, সুতরাং সবাই মমতার পন্থী হয়ে গেছে। না না, একটা বাক্য অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশ্বনাথ দা, সেটা হচ্ছে উনি ছিলেন না, আমাদের সামলাতে হয়েছে। একেবারে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে আরজি করের কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লিমিটেড। এর থেকে পরিষ্কার করে কিছু বলা যায় না। এক্স্যাক্ট তাই, তার মানে পরিষ্কার ডিফাই করা। আমরা তো দেখেছি অভিষেক টুইট করা থেকে শুরু করে সবকিছু। আমি এইবার এই বক্তব্যের বাইরে আমি তিনটে শুধু সেন্টেন্স বলবো সুমনদা। একটা হলো বাত্তুর ভিডিওটা আমি দেখলাম, সেখানে বাত্তু প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে মানে সরকারের বিরোধিতা করব আবার সরকারের হল পাবো, এটা হতে পারে না। মানে আমার প্রশ্ন হচ্ছে রাইট টু রেজিস্ট্যান্সটাই তো, অর্থাৎ সরকারের বিরোধিতার করাটাই তো গণতন্ত্র। মানে আমরা চীন নই, তার কারণ হলো আমরা একটা গণতান্ত্রিক ফ্রেমে থাকি। আমরা মানে আমাদের মৌলিক অধিকার সুপ্রিম কোর্টের রায় অনুসারে রাইট টু অপোজ। আমার মৌলিক অধিকার হলো সরকারকে অপোজ করে এবং সরকারের ট্যাক্স পেয়ার কেন বলছেন? শিল্পীরা প্রতিবাদ করবেন না তো কে করবে? আমি আপনাকে বলছি এটা কিন্তু ক্ষমতার যে ভয়ঙ্কর ধরনের আস্ফলন, এই আস্ফলন যদি শেষ করতে হয় তাহলে আমি বলবো যে আমি জাস্ট একটা লাইন বলবো। আপনার নচিকেতার গানের লাস্ট লাইনটা বৃদ্ধাশ্রমে মনে আছে? মুখোমুখি আমি খোকা বৃদ্ধাশ্রম। মানে যেদিন বিরোধী হবে না সেদিন বুঝবে যে বিরোধী মর্মটা। দুস্থ শিল্পীদের জন্য বলো তুমি বঙ্গভূষণ থেকে বঙ্গরত্ন যাদের কথা বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তার মানে তুমি বলছো দুস্থ শিল্পীদের কেনা হয়েছে, আজকে দাঁড়িয়ে তুলসী জগন্নাথ স্ত্রীকে বিক্রি করতে হয়েছে বাংলা দাঁড়িয়ে। তুমি বাংলা সমালোচনা করো, অসুবিধা নেই, কিন্তু তুমি প্রাইজ দিয়েছো বলে আজকের ঘটনার পরে শিল্পীরা রাস্তায় নামবে না। পিসি সরকার জুনিয়র অন এয়ার বলছি, পিসি সরকার জুনিয়র পশ্চিমবঙ্গে কোথাও হল পান না শো করার জন্য, তাকে হল দেওয়া হয় না, কারণ তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি বিজেপির সঙ্গে আছেন, সেই কারণে আপনারা দেন না। আমি একটা কথা বলছি শোনো, প্রশ্নটা দল এবং সরকার। ধরো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল যখন বামফ্রন্ট সরকারের সময় হয়েছে, এরকম কি হয়েছে যে মৃণাল সেনকে আমন্ত্রণ করা হয়েছে, তপন সিনহা যে কদিন বেঁচে ছিলেন ওনাকে করা হয়নি? তো আমি কেন বলছি সৌমিত্র চট্টোপাধ্যায়কে কিন্তু আমন্ত্রণ করা হতো না, তোমাকে ইন্টারভিউ তাকিব করে বলেছিলেন, পরে আমার কাছে একটা কার্ড এসেছিল, অপমানজনকভাবে হয়েছিল। মিঠুন চক্রবর্তী যে কদিন তৃণমূলে ছিলেন আমন্ত্রণ পেতেন, যেদিন উনি বিজেপিতে গেলেন নিঃসন্দেহে ওনার মতো এত বড় একজন অভিনেতা তো খুব কম আছে, বাংলা থেকে কম জন্মেছে, ওনাকে আমন্ত্রণ করা হয় না। আমি বলছি সরকারের উদাহরণ দিই, দুটো উদাহরণ আমি দিতেই হবে। না না, তোমার শেষ করার আগেই দিতে হবে। সৌমিত্র বাবুর কথা বলে তুমি বেরিয়ে যেতে পারবে না। সৌমিত্র বাবুর সঙ্গে হ্যাঁ, সৌমিত্র বাবু পরবর্তীকালে এই সরকারের সম্মান নিয়েছেন। এক সেকেন্ড, তার পরিবারের একজন অসুস্থ হলে সমস্ত তার চিকিৎসা ইত্যাদি সব এই রাজ্য সরকার করেছে। দুই, দিদির কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে খুব কৃতজ্ঞ। আমার বাবাকে এত যত্ন করে, এত ভালোবেসে, এত সম্মান দিয়ে দেখাশোনা করার জন্য আমরা পুরো পরিবার কোনোদিন ভুলবো না। এটা যে সম্মান ওনার প্রাপ্য ছিল তার থেকেও বেশি যে এত ভালোবেসে নিজের পরিবারের মতো আমাদের পাশে দাঁড়িয়েছেন। আর আজকের মানে 2024-এর সিপিএম দেখে তুমি প্রাচীন সিপিএম বোঝো না। আমি একটা জিনিস দেখাচ্ছি, পাবলিকলি দেখাচ্ছি, এক সেকেন্ড প্লিজ। না তুমি হাতটা ছাড়ো। একজন নেতা বয়কট রাজনীতি, তো এখানে তৃণমূল এবং কংগ্রেসের লোক বসেছিলেন, বিরাট নেতা, এমনি খুব ভদ্রলোক মানুষ, পুরো বসলেন, ছাড়ো একটু ছাড়ো, চেয়ারটা ঘোরাতে দাও। হ্যাঁ, পুরো অনুষ্ঠানটা করলেন, আমি আর্কাইভেও দেখাতে পারি, এইভাবে বসে যে বিরোধীদের মুখ দেখবেন না, এটা একদম এটা লাইভ অনুষ্ঠানে হয়েছে। বারবার বলেছেন যে ওদের সঙ্গে আমি যোগ্যই মনে করি না। এই ছিল 2011 সাল থেকে প্রতিনিধি। যখন এত কিছু বলা হচ্ছে আমার উত্তরে দেওয়ার সুযোগ পাওয়া উচিত। আমি বারবার করে বলছি, কোন সিপিএম এর নেতা যদি তার রাজনৈতিক বিরোধীর মুখ না দেখে থাকেন, বেশ করেছেন দেখেনি, কিন্তু তার মানে এই নয় যে সরকারের টাকা আমি ডিসক্রিমিনেট করব। সরকারের গণতান্ত্রিক পরিবেশ বলতে পারবেন না, এটা করা যায় না, এটা
আমার প্রশ্ন হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাত্য বসুরা তো পরিবর্তনের ডাক দিয়েছিল, পরিবর্তন বদলের কথা বলেছিল। কোন বদল আপনারা এনেছেন? যেখানে বিরোধীদেরকে সামান্যতম পরিষদ আপনারা বলছেন যে যারা আপনাদের কোন অবস্থা তৈরি করেছেন? আমি বলছি সামনে অনেক কথা বলছো তো, আমি সবকিছু এই কারণে বলতে পারবো না, তিনি বেছে নেই এখন বলা উচিত নয়। যদি কারুর চিকিৎসার খরচা দিয়ে থাকেন, তিনি কোনো একজন, আমি কারোর নাম করে বলছি না, কখন মারা গেছেন আর বাড়ির কালী পুজো শেষ করে কখন তার মৃত্যু ঘোষণা করতে বাধ্য করা হয়েছে পরিবারকে, আমি যে কথাটা বলছি বারবার করে যতবার বলবে তার থেকে জোরের সঙ্গে বলবো। তোমার মাঝখানে কথা বলিনি, রাজনৈতিক ভাবে আমার যে বিরোধিতা করবে তার রাজনৈতিক ভাবে বিরোধিতা করা আমার অধিকার। এক সেকেন্ড, কুণাল ঘোষ যেটা বলেছেন আমি সমর্থন করি, তৃণমূলের প্রোগ্রামে ডাকা হবে না, কিন্তু আমি বলছি সরকারের প্রোগ্রামে ডাকা হবে না। সামাজিক সংগঠন তৃণমূল দখল করে সেখানে এইটা বলতে পারেন না। কুণাল যা বলেছে, কুণাল বেশ করেছে, যাদের নাম বলছো না তাদের লেখা নাটকে এইবারে ফেস্টিভ্যালে দলের কথা বলেছে। না না, আমি সতর্কের সঙ্গে এই জায়গায় একমত যে সরকারি হল একমাত্র সরকারের তাবেদার, যারা প্রতিবাদ করবে না তারা পাবে, এটা কোনো নীতি হতে পারে না। চূড়ান্ত তার মানে রাহুল, বামপন্থীদের এই ভুলটা থেকে, এই মারাত্মক অপরাধটা থেকে তৃণমূল কংগ্রেস শিখেছে। ব্রাত্য বসু, দেবেশ চট্টোপাধ্যায়, অর্পিতা ঘোষ, মনীষ মিত্র সহ একে বলেন। আমি শতরূপকে পাল্টা চ্যালেঞ্জ করে বলছি, এই একাডেমিতে শো দেয়া হতো না এবং দেয়া হতো উইকডেজ দুপুরবেলা। এই জিনিস দিনের পর দিন আমরা শো করেছি। আরে দূর, এসব বলো না শতরূপ। আমি বলছি ঘোড়ায় হাসবে সিপিএম গণতান্ত্রিক ভাবে, এই আরে মানুষও হাসবে। তোমরা, আমি বলছি তখন তো তুমি অ্যাক্টিভ পলিটিক্সে ছিলে না। 2011-এর আগে সিপিএম, না না হ্যাঁ খুব ভালো ছিলে, কিন্তু তারা কোনো কিছু করেনি, সমস্ত দায় 2000 পরবর্তী। হ্যাঁ আমি বলছি যে তোমরা যে স্তরে করেছো, আজকে তৃণমূল স্তরটাকে আরো উপরে নিয়ে গেছে, এছাড়া কিচ্ছু পরিবর্তন হয়। কোথায় তফাৎটা হয়ে যাচ্ছে আমাদের কোথায় তফাৎটা হয়ে যাচ্ছে? একাডেমিতে আমি যেটা বলছি, একাডেমির ব্যাপারটা আমি জানি, একাডেমির ব্যাপারটা আমি জানি, আমি একাডেমির ব্যাপারটা আমি জানি। না এটা তফাৎ আছে, ওই যে একটা জোক আছে না রাহুল, জোকটা সেটা হচ্ছে যে ওই স্ট্র দিয়ে ওপরের শটটাকে অক্ষত রেখে দুধটা খাওয়া, এটা সেই রকম। এক সেকেন্ড, যে সিপিএম, এটা আমি বলছি যে অপছন্দের শিল্পীকে বাদ দেওয়াটা ঘোষণা করে হোয়াটসঅ্যাপে টেক্সট করে করতে হতো না, তৃণমূল এইটাকে আরো বেশি করে করে। ভাই প্রোগ্রামটা তো এতজন মানুষকে নিয়ে, সবাই একটু বললো। একাডেমি অফ ফাইন আর্টসে আমি নিজে জানি, যেহেতু আমার ওখানে মানে রেগুলার যাতায়াত ছিল, এখনো আছে। আমার কাছে দেবেশ ওরা কমপ্লেন করতো তখন, দেবেশ, অর্পিতা, ব্রাত্য, আমি বলে দিচ্ছি না না, যে দিনের পর দিন ওদেরকে হল দেওয়া হতো না, বিশেষ করে ছুটির দিনে দেওয়া হতো না। এটা ঘটনা, শুধু একাডেমি নয়, মধুসূদন মঞ্চ, তাই আমি বলে দিচ্ছি একদম। যেটা তার নাট্যসজ্জাটা ভেঙে গেল কেন আপনি তো জানেন, ওই সময় কাছ থেকে দেখেছিলেন, বলুন না 11 পরে নাট্যসজ্জাটা ভাঙলো কেন? আরে ভাই তুই যখন বলছো তখন তো আমি কিছু বলছি না। না না, আপনাকে বলতে জানতে চাইলাম, বলুন। আমি তো তোমাকে বলছি না, আমি তো বলছি পাবলিক। হ্যাঁ পাবলিককে একটু বলুন। আর সুমনকে অতি অবশ্যই, যে যেই ঘটনাটার প্রতিবাদে আমরা সেটার প্রতিবাদ করেছিলাম, সঙ্গে তখন এরা ছিল, দেবেশ থেকে আরম্ভ করে সবাই, আজকে সেম ঘটনাটা ঘটছে। আর ভয়ঙ্কর কীভাবে, এখানে তো আমরা দেখলাম যে কজন শিল্পী প্রতিবাদ করতে নেমেছিল আরজিকর কাণ্ডে, আমরা দেখলাম তাদের মুখ, দেখলাম জনপঞ্চাশে কে 100 জন আমি ধরে নিচ্ছি চেনা মুখ। তার বাইরে সারা পশ্চিমবাংলায় যে অজস্র অগণিত শিল্পীরা রয়েছেন, যাদের সরকারি একটা স্টেজ পেলে তারা কৃতার্থ হয়ে যায়। কেন? জেলায় জেলায় কৃতার্থ হয়ে যায়। আজকে কোনো উপায় নেই, তারা রেগুলার কমপ্লেন করে, দাদা আমাদের কোনো বলার জায়গা নেই। আমি নাম করছি না সিঙ্গার, আমাকে যদি সময় দেওয়া হয় কালকে অন্তত 15টা যারা ভালো গান করে নাম আমি এনে দেবো, তাদেরকে মঞ্চতে দেওয়াই হবে না। এই সঙ্গীত মেলা, কিসের সঙ্গীত মেলা? এই তো এখানে পৃষ্ঠ মানে যারা মানে কী বলো তোষামত করবে,
তারাই ম্যাক্সিমাম পাবে। যারা গুণী শিল্পী তাদেরকে দেওয়া হবে কোনো একটা পার্টি, আর যারা তোষামত করবে তাদেরকে দেওয়া হবে রবীন্দ্র সদনের ভেতরে। প্রশ্নটা রাহুল বামপন্থী বা বামপন্থী এখন তৃণমূল নয়, আমার প্রশ্নটা হচ্ছে যারা আরজি করের মতো ঘটনায় রাস্তায় নামলো তারা কি অপরাধ করেছে? তাদের কোনো অপরাধ করেনি তো, মানে যারা দাঁড়িয়ে কুৎসা করেছে, তৃণমূল কংগ্রেস সরাসরি আক্রমণ করেছে, তারা তো সরকার বিরুদ্ধে প্রতিবাদ করেনি, এই সিস্টেমের প্রতিবাদ করেছে। সেই বিচারটা করলে কুণাল ঘোষ যে ভাষায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করেছিল, যে ভাষায় বাবলু সুপ্রিয় করেছিল, এখানে সাবজেক্টটা তা নয়, বেগম বলেছিল বাবলু সুপ্রিয়, তুমি আমি বলছি আপনাকে এটা জাস্টিফাই করতে পারবেন না, কালীঘাটের ময়না এটাদের জাস্টিফাই করতে পারবেন না আপনি। আমি বলছি আপনি করে দাঁড়িয়ে যাওয়া এই সিস্টেমের ঠিক আছে, শিল্পীদের যারা উচ্চ করছে পরিচয় জানতে চেয়েছিলেন, যদি অনেক চেঁচামেচি হলো তো, যদি একটু টোন ডাউন করে। দুটো কথা আমি ভুল বলছি কিনা নিশ্চয়ই ভুল বললে আবার ধরিয়ে দেবে। প্রথম কথা হচ্ছে এই যে ফেসটা আমি যে কারণে সমীরদাকে জিজ্ঞেস করছিলাম, সব কিছু হলো, আমাদের বিরুদ্ধে হাজার সমালোচনা হলো, তারপরে নাট্য স্বজন বলে একটা সংগঠন হলো, ঠিক হলো যে তৃণমূল গভর্নমেন্ট আসার পরে মোটামুটি তারাই দেখা যাচ্ছে হল অ্যালার্ট করছে। তারপরে এমন হলো তৃণমূলপন্থী সেই নাট্য স্বজনের মধ্যে এ পাচ্ছে ও পাচ্ছে না বলে নাট্য স্বজন ছেড়ে বেরিয়ে এসে তৃণমূলপন্থী কয়েকজন তখন ঠিক করলেন যে আমরা জ্ঞানমঞ্চ ছাড়া কোনো সরকারি, মানে জ্ঞানমঞ্চ তো প্রাইভেট, আমরা সরকারি কোনো হল অ্যাপ্লাই করবো এবং বহু বছর করেননি। দ্বিতীয় কথা আমি বলছি সুমনদা, যেটা তুমি এর আগে বললে আমি সব মেনে নিচ্ছি, তারপরও অত্যুৎসাহে যদি কেউ এটা করেও থাকে বামফ্রন্ট সরকারের সময়, পার্টির মধ্যে কি সরকারের মধ্যে একটা ভয়েস খালি নয়, সর্বোচ্চ নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের ইন্টারভেনশনে সেটাকে আটকানোর চেষ্টা হয়েছিল। আমি বলছি আজকে এই জন্যই দিলাম যে একটা চেকস এন্ড ব্যালেন্স ছিল, আজকে সেই ছিল বলে এই অনুষ্ঠান যখন সম্প্রচারিত হচ্ছে তখন মুখ্যমন্ত্রীর ফোনে যিনি ব্যান করেছিলেন তাকে ফোন করে কার্যত ঘুরিয়ে ক্ষমা চাইতে হয়েছিল, এবং আমি এটা তো অস্বীকার করছি না, কিন্তু তার মধ্যে তুমি বলছো যে গণতান্ত্রিক চূড়ান্ত গণতান্ত্রিক পরিবেশ ছিল, সবাইকে একাডেমি দেওয়া হতো, এটা মানে তথ্যের অপলা। আমি কোনো কিছু কখনো চূড়ান্ত সুপারলেটিভ সেন্সে বলি না, কিন্তু আমি এইটা বলছি খালি তখন ছিল না, খালি তাই নয়, যেটা স্যার বলছেন, বরং আজকের মুখ্যমন্ত্রীকে যখন দলেরই একজন নেতা বলছেন যে এইটা আমরা করব না, তখন আজকের মুখ্যমন্ত্রীকে শিল্ড হিসেবে দেখানো হচ্ছে যে না ওনার সঙ্গে আমরা বুঝে নেবো, আমরা এটা করব, অর্থাৎ যেটার বিরুদ্ধে দ্বিতীয় কথা আমি বারবার বলছি এটাকে সত্যের অপরাধ করা হচ্ছে। এখানে দাঁড়িয়ে সরকারি ভাবে কোথাও কোনো কুণাল ঘোষণা করেননি, এখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ যেটা বলেছেন সম্পূর্ণ পশ্চিমবঙ্গে বাল্মীকি প্রতিভা গাওয়ার জন্য সুচিত্রা মিত্রকে পণ্ডিত নেহেরু ব্যান করে দিয়েছিলেন এবং ঠাম্মি মুখের ওপর গিয়ে বলে দিয়েছিলেন যে জাতীয় সঙ্গীতটা ভুল গাওয়া হয়েছে, এটাও আমরা দেখেছি। আবার আমাদের ওইটা দেখেছো তো যে বাত্য বসুর একটা সিনেমা তোমার গোয়াতে রিলিজ করতে দাওনি তোমরা, মানে ওই শো করতে দাওনি, শুধু বাত্য বসুর নামটা ছিল জন্য, মানে সেটা জানো তো, যেটা বিশ্বাস, ঋত্বিক ঘটক, মানে এটা কিন্তু সব শাসক একই রকম। আপনাকে বলেছি এটা যে সব জায়গাতেই থাকে, তবে আপনি যে উদাহরণটা দিচ্ছেন এটা আমার জানা নেই, আমি অবশ্যই মানে দেখানো কথা সিনেমা ছিল, তারপরে তবে দেবব্রত বিশ্বাস, ঋত্বিক ঘটক কি বলেছিলেন কোট আনকোট আমি আর টিভির পর্দায় জনগণকে আমি বলতে চাই না, এবং বক্তব্য ছিল দেখুন অনেক উত্তেজনা হলো, অনেক চিৎকার চেঁচামেচি হলো, তার ভেতরে তথ্যের খাতিরে কয়েকটা জায়গায় একটু সংশোধন করার প্রয়োজন আছে। এক হচ্ছে যে ভূতের ভবিষ্যৎ না, ওটা ভবিষ্যতের ভূত, যে বিতর্কের কথা রাজস্বী বলতে চাইল। দ্বিতীয় হচ্ছে একেবারে তথ্যনিষ্ঠভাবে বলছি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার খরচ রাজ্য সরকার দিয়েছিল, কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতির চিকিৎসার খরচ রাজ্য সরকার অফার করেছিল, তার পরিবার পৌলমী বসু তারা সেটা নেননি। এটা একেবারে পরিষ্কার, এই তথ্যটা আপনাদের সামনে রাখলাম। কিন্তু আমি বলছি যে আমি বলছি সব কিছু নিয়ে সেটিং করুন, কিন্তু আমি বলছি যে কিভাবে সাংস্কৃতিক কর্মীদের, শিল্পীদের গলা টিপতে হয় সেই বিষয়ে সেটিং করবেন না দয়া করে। আমরা পুরনো জিনিস যখন হয়ে গেছে, তখন আমরা যখন এগোচ্ছি, সময়টা যখন এগোচ্ছে, তাহলে খুব পরিষ্কার সময়ের সঙ্গে সঙ্গে সভ্যতাটাও এগোবে, সংস্কৃতি এগোবে এবং সংস্কৃতি মুক্ত হবে। অর্থাৎ আরজি করের মতো ঘটনা ঘটলে যারা প্রতিবাদে রাস্তায় নামবেন, আমি প্রতিবাদে আছি, প্রতিবাদের সঙ্গে আছি, প্রতিবাদকে সমর্থন করি বলছি, আবার
ফতোয়া দিয়ে সরকারি স্তরে হতে পারে, দলের স্তরে হতে পারে, তাদের যেন কোনোভাবে ডাকা না হয়, এটা গণতান্ত্রিক বলে আমাদের অন্তত মনে হয় না। একেবারে স্পষ্টভাবে এই কথা বলার সময় এসছে। হ্যাঁ, আগের নিদর্শন আছে, খারাপ ঘটনা আছে, খারাপ উদাহরণ আছে, কিন্তু সেই খারাপ উদাহরণগুলো থেকে সময় যত এগোবে সেগুলো মুছে তো বাঙালি এগোনোর চেষ্টা করবে। খারাপ থেকে আরও খারাপ হওয়ার যাত্রাটা ভয়ঙ্কর। আমরা আশা করি সেই রাস্তাটা অ্যাভয়েড করার চেষ্টা করব। পরের প্রতিবেদন এই অতীতের উদাহরণ এবং আজকের এই বিতর্কটা শুরু কোথা থেকে হলো। শুরু হয়েছিল কলকাতার একটি ওয়ার্ডের কাউন্সিলর তার ছবি টবি দিয়ে, সুপর্ণা দত্ত তার নাম, একটি কার্নিভাল, সেখানে লগ্নজিতা চক্রবর্তীর ছবি দিয়ে হোর্ডিং পড়ে। এই যে এত বড় বিতর্কটা হলো, এই মুহূর্তে বিতর্কটা একটা রাজনৈতিক চেহারা নিয়ে নিয়েছে, কোথাও কিন্তু সেই ঘটনার স্ফুলিঙ্গ থেকে আজকের এই চেহারাটা পেল। কিন্তু আবার বলছি, খারাপ উদাহরণ যদি থাকেও সেই উদাহরণ ছাড়িয়ে ভালো উদাহরণের দিকে যাব, তবেই তো এই গণতান্ত্রিক সমাজ এইভাবে শ্রীবৃদ্ধি হতে পারে। আমি বলছি নয়তো আমরা গণতান্ত্রিক সমাজে বাস করছি, এ কথা বলি কি করে। প্রতিবাদী শিল্পীদের বয়কট নিয়ে তৃণমূলের মতানৈক্য এখন সংঘাতের চেহারা নিয়েছে। এই শুরুটা হয়েছিল 30শে ডিসেম্বর কুণাল ঘোষের এই পোস্ট থেকে। মধ্য কলকাতার এই কুল কোয়েস্ট কার্নিভালের উদ্যোক্তা 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা দত্ত। কিছুদিন আগে এই কার্নিভালের হোর্ডিংয়ে দেখা গেছিল সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর ছবি, যাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় দেখা গেছিল। সোমবার কুণাল ঘোষ ফেসবুকে লেখেন, 3 মাস আগে চটি চাটা সরকার ফেলে দেব, বাংলাদেশের মতো পালাবে বলা শিল্পীদের আর যাই হোক, এখন তৃণমূল নেতাদের বিনোদনের মঞ্চে ডাকা যেতে পারে না। ওরা ডাকলেই আসবেন, কিন্তু ওই কজনকে তৃণমূল কর্মীরা বয়কট করুন। এবার পাড়ার জলসায় ওই কজনের কোনো জায়গা থাকা উচিত না, তৃণমূলপন্থীদের অনুষ্ঠানে তো নয়ই। এই প্রেক্ষাপটে মধ্য কলকাতার তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে আয়োজিত কার্নিভালে শিল্পী বদলে যায়। হোর্ডিংয়ে লগ্নজিতা চক্রবর্তীর ছবি থাকলেও সোমবার অনুষ্ঠানে ঘোষণা করা হয় লগ্নজিতার পরিবর্তে গান গাইবেন নচিকেতা। বিতর্কের মুখে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার উপরে দায় চাপান তৃণমূল কাউন্সিলর। পুরোটাই ইভেন্ট ম্যানেজমেন্ট সামলেছেন, আমরা বাজেটও সেই অনুযায়ী প্লেস করেছিলাম। ওনারা যে শিল্পী পেয়েছেন সেই অনুযায়ী ওনারা সিলেক্ট করে আমাদের বলেছেন। কুণাল ঘোষের টুইটের পরে কি শিল্পী বদল হলো? না, দেখুন, এই ব্যাপারে আমরা কোনো রকম কিছু বলবো না। তবে কাউন্সিলর এই সাফাই দিলেও শিল্পী বদলের নেপথ্যে যে তৃণমূলেরই নির্দেশ, তা কার্যত স্পষ্ট হয়ে গেছিল তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের কথায়। সরকার সবার, দলটা আমাদের, তাই দলের প্রোগ্রামে কে আসবে না আসবে সেটা ঠিক করার অধিকার, সেটা বলার অধিকার, সেটা নিয়ে ভাবাবেগ প্রকাশ করার অধিকার কর্মীদের আছে। সোশ্যাল মিডিয়াতেও এই বার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। লগ্নজিতাকে বয়কটে ডাক দেওয়া হয়েছে। এই আবহেই আবার বাম সরকারের প্রসঙ্গ টেনে এনেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাম আমলে আমি আর্টিস্ট হিসেবে আমার অন্তত একাধিক থিয়েটার ফতোয়ার মধ্যে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আমি উঠেছি বলে অন্তত 3টে থিয়েটার আমার একদিনে বন্ধ হয়। সরকার, আমি মনে করি, যদি আমার থিয়েটারের ক্ষেত্রে কোনো ফতোয়া জারি করে থাকেন তাহলে তারা সেটা ঠিকই করেছে। ও কত নাটক করেছে সিপিএম এর আমলে, আর ও যখন মন্ত্রী, সরকার বিরোধী একটা শব্দ থাকলে কোনো সরকারি হল পাওয়া যায়? আর ও তো অবাধে নাটক করিয়ে বেরিয়েছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও তো নাটক দেখতে গেছেন। আর এখন এইসব কুৎসা লটালে হবে? 2011 সালের মার্চে হুগলির বাঁশবেড়িয়ায় পশু খামার নাটকের শো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে। তবে প্রেস বিবৃতি দিয়ে তার সমালোচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মহাকরণ থেকে প্রেস বিবৃতি দিয়ে তিনি জানিয়েছিলেন, প্রশাসনের পক্ষ থেকে একটি নাটক বন্ধ করা হয়েছে। হুগলিতে ওই নাটকের প্রদর্শন বন্ধ করা অনুচিত হয়েছে বলে আমি মনে করি। বাম আমলে চাপের মুখে বন্ধ হয়েছিল ব্রাত্য বসুর লেখা নাটক উইঙ্কল টুইঙ্কলের শো। জমানা বদলেছে। এবার আরজিকর কাণ্ডে প্রতিবাদের আবহে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের মুখে শিল্পীদের একাংশের বয়কটে ডাক ঘিরে জোরালো বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথের কবিতায় আছে, চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, তবে এখন ঠোকাঠুকি শাসকের অন্দরমহলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কুণাল ঘোষ যেভাবে কার্যত অভিষেকেরই বক্তব্যকে খণ্ডন করছেন তা চমকপ্রদ। আবার কিছুদিন আগেই দলেই বেসুরো গাওয়া হুমায়ুন কবির, শওকত মোল্লা বা নারায়ণ গোস্বামীদের কড়া বার্তা দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে শাসকের কোন্দলের আগুনে ভবিষ্যতে জল পড়বে নাকি ধোঁয়া আরও ঘন হবে সে তো সময় বলবে। এসব নিয়ে অ্যানিমেশনে একটু ঠাট্টা করার জন্য আবার আমাদের কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।
অভিষেক লেজ কেটে দেবেন। অন্যের এলাকায় নাক গলাবে না, নিজের এলাকার কাজ নিয়ে থাকবে। কিস দেবেন না প্লিজ।